ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে স্টিল স্ট্রাকচারের খুবই গুরুত্বপূর্ণ টপিকস স্টিল কানেকশন এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর আগে আপনাদের সঙ্গে আমি স্টিল স্ট্রাকচারের অন্য অনেক লেকচারগুলো নিয়ে আলোচনা করেছি। যারা ওই লেকচারগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ওই লেকচারগুলো দেখে নেবেন, তাহলে আজকের লেকচারটি বুঝতে আপনাদের কিছুটা হলেও সুবিধা হবে। তো চলুন আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে এই স্টিল কানেকশনগুলোর প্রয়োজনীয়তাটা কী, কেন স্টিল কানেকশনটি খুবই গুরুত্বপূর্ণ সেটি আমরা জানার চেষ্টা করব। দেখুন, আমরা যারা কংক্রিট স্ট্রাকচার তৈরি করেছি বা দেখেছি তারা কিন্তু জানি এটা যে কংক্রিটের যে কানেকশনগুলো হয় একটা কংক্রিট একটা অংশের সাথে আরেকটা অংশের, সেটা কিন্তু মনোলিথিক্যালি হয়। হ্যাঁ, সেখানে কিন্তু আপনার যে ইন্টিগ্রিটি হয়, হ্যাঁ, সেটা কিন্তু অনেক ভালো হয়, বন্ডিংটা অনেক ভালো হয়। কিন্তু স্টিলে কিন্তু এরকম হয় না। এবং আরেকটা বিষয় হলো যে আপনি স্টিল স্ট্রাকচারগুলোকে দেখবেন বিভিন্ন জায়গায়, আপনার চোখের সামনে আশেপাশে অনেক জায়গাতে এরকম দেখবেন যে একটা স্টিল স্ট্রাকচার তৈরি করতে হলে সর্বোচ্চ আপনি একটা ফ্রেমকে নিয়ে আসতে পারেন। দ্যাট মিনস ধরুন একটা কলাম, আরেকটা কলাম, একটা বিম, এরকম একটা ফ্রেমকে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় এক্সপোর্ট করতে পারবেন, কিন্তু টোটাল আপনার ফুল একেবারে সব কিছু এক্সপোর্ট করতে পারবেন না। ঠিক আছে? তো তার মানে কি, আপনার স্টিল স্ট্রাকচার আপনার কানেকশন দিতেই হবে। কানেকশন ছাড়া আপনি কাজই করতে পারবেন না। তাহলে এই কানেকশনটা দিতে যদি হবে, তাহলে এই কানেকশন যদি ভালো না হয় তাহলে কি হবে? আপনাদেরকে একটা কথা প্রথমেই বলে রাখি, আমি প্রয়োজনীয়তা বলতেছি তো এই জন্য এই কথাগুলো আসছে, যে আপনার কখনো স্টিল স্ট্রাকচারের মানে খুব রেয়ার ছাড়া আপনার বিম কলাম এগুলো কিন্তু ফেল সাধারণত করে না। কিছু অড কেসে এগুলো ঘটনা ঘটতে পারে, সাধারণত করে না। তাহলে কোথায় ফেল হয়, কোথায় প্রবলেমটা হয়? প্রবলেমটা হয় হলো এই আমাদের কানেকশনে। ঠিক আছে, বেসিক্যালি কানেকশনগুলো দুর্বল হয়ে যায়, কানেকশনগুলো ক্রিটিক্যালে পৌঁছায় যায়। দ্যাটস ওয়াই আমাদের স্টিল স্ট্রাকচারকে আমরা বলতে পারি যে সেটা ফেল করে। ঠিক আছে, সেটা ফেল করেছে, এরকম একটা ঘটনা। তো আসলে এই মেম্বারের আলটিমেট কথা হলো যে কোনো মেম্বারের এফিসিয়েন্সি আপনার নির্ভর করে তার কানেকশনের উপর। আমি যদি এই মেম্বারের কথা বলি, দেখুন আপনি যদি এখান থেকে লোড দেন, এটা একটা স্টিল স্ট্রাকচার যদি হয়, এখান থেকে লোড দিলে আপনার এই মেম্বারটা কিন্তু সহজে এরকম বেঁকে যাবে বা ছিঁড়ে যাবে বা শেয়ার করবে এরকম কিছু কিন্তু হয় না। সাধারণত এইখানে যে জয়েন্টটা থাকে, জয়েন্ট থেকে ছিঁড়ে যায়, সে পড়ে যায়। স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে এটা খুবই কমন একটা বিষয়। ওকে, তো তাহলে বোঝা যাচ্ছে যে মেম্বার এফিসিয়েন্সি নির্ভর করতেছে কিসের উপর? এই কানেকশনের উপর। ঠিক আছে, আর যদি কানেকশনটা যদি বাই চান্স আপনার বোল্টেড হয় তাহলে কিন্তু এফিসিয়েন্সি আরও অনেক কমে যায়, কারণ বোল্ট কানেকশন আপনারা জানেন, এই যে এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন সবই বোল্ট কানেকশন দেখানো হচ্ছে। বোল্ট কানেকশনে এরকম বোল্ট থাকে একটার সাথে একটা কানেকশনের ক্ষেত্রে। তো এই বোল্ট থাকার কারণে কী হয়, আপনার যে ইফেক্টিভ মানে যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু আলটিমেটলি কমে যায়। দ্যাটস ওয়াই এরকম কিন্তু একটা প্রবলেমের সম্মুখীন হবেন এবং সেক্ষেত্রে আরও ডেঞ্জারাস হয়। কিন্তু ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে বিষয়টা হলো এই ধরনের ঘটনা কম ঘটে, ওয়েল্ডেড কানেকশন মোটামুটি স্ট্রং হয়। হ্যাঁ, কিন্তু ওয়েল্ডেড কানেকশনের একটা বড় অসুবিধা হলো যে এই যখন ওয়েল্ডিং করবেন, ধরুন আপনি এই অংশটা ওয়েল্ডিং করতেছেন, তাহলে এই সারফেসের এই অংশ আর এই সারফেসের এই অংশ এই মোটামুটি আপনার এর যে ম্যাটেরিয়ালসের প্রপার্টিটা নষ্ট হয়ে যায়, মানে ডাক্টিলিটি প্রপার্টিতে থাকে আপনারা জানেন। তো ডাক্টিলিটি নষ্ট হয়ে সে কিন্তু বিটলের দিকে চলে যায়। ঠিক আছে, তো এই একটা প্রবলেম হয় ওয়েল্ডেড কানেকশনের ক্ষেত্রে। বাট যদি আপনি ওয়েল্ড করেন তাহলে আপনি সেফটি মানে পাবেন, স্ট্রেংথ পাবেন। কিন্তু আবার আপনার বোল্টেড কানেকশনের ক্ষেত্রে প্রবলেমটা হলো যে সেটা ওই ধরনের হয় না, ডাক্টিলিটি থাকে বাট এই ইফেক্টিভ এরিয়া কিন্তু কমে যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে কানেকশনটা কেন প্রয়োজন আমাদের। স্ট্রাকচারের ক্ষেত্রে কানেকশন ছাড়া কোনো কথাই নেই। কানেকশন যদি আপনি ভালো করে দিতে পারেন তাহলে স্ট্রাকচার সেফটি ইনশিওর হবে, আর যদি কানেকশন কম হয় তাহলে স্ট্রাকচারের সেফটি কিন্তু আপনার 100% ব্যাহত হবে, এটা বলাই যায় স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে। তো মোটামুটি আপনারা কারণটাও এখন বুঝে গেলেন যে কানেকশনটা কেন প্রয়োজনীয় এটা। এখন আমরা আসি পর্যায়ক্রমে, আমরা ধাপে ধাপে, যে আমরা আসলে কী ধরনের লোড, কীভাবে লোডটাকে ট্রান্সফার করবে, কী ধরনের কানেকশন ব্যবহার করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে
দেখার চেষ্টা করব। আসলে মূলত আমি যদি একটু সংক্ষেপে বলি যে আপনার যে জয়েনিং স্ট্রাকচারাল এলিমেন্ট, মানে যে এই যে একটা স্ট্রাকচারাল এলিমেন্টের সাথে একটা স্ট্রাকচারাল এলিমেন্টে যখন জয়েন করবেন, এই জয়েনিংটা বেসিক্যালি 4 ধরনের হতে পারে। হ্যাঁ, কী হতে পারে? একটা হলো মেকানিক্যাল ফ্যাশনিং হতে পারে। মেকানিক্যাল ফ্যাশনিং এটা হলো আপনার নাট থাকতে পারে, বোল্ট থাকতে পারে, রিভেট থাকতে পারে। নাট বোল্ট তো বুঝেনি, এটা নিয়ে তো কিছু বল। নাট বোল্ট এই যে আপনার জাস্ট এরকম একটা নাট থাকে, হ্যাঁ, এই যে এরকম, আর মাথায় একটা বোল্ট থাকে, এটা হলো নাট বোল্ট। আর যে রিভেট যেটা, সেটাতে কিন্তু এরকম না, রিভেটে কিন্তু মাথায় কিছু থাকে না। হ্যাঁ, ওটাকে আপনার প্রচুর পরিমাণে হ্যামারিং করে ওটাকে প্রবেশ করে গিয়ে অটোমেটিক্যালি যখন প্রবেশ করানো হয় তখন হ্যামারিংয়ের কারণে এইখানে আপনার হয় আপনার মানে এর এরিয়া বেড়ে যায় এবং অটোমেটিক এটার সাথে লেগে থাকে। এটা দেখবেন যে বিভিন্ন আপনার যে স্টিলের যে পাতগুলো আছে, একটা পাতের সাথে একটা পাত জয়েন্ট, বিশেষ করে রেল ব্রিজগুলোতে এরকম আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো সেইখানে আমরা এরকম রিভেট ব্যবহার করে থাকি। তো যাই হোক, এটা মেকানিক্যাল ফ্যাশনিং বুঝলেন। এবার মেকানিক্যালি ফর্ম জয়েন্ট। মেকানিক্যালি ফর্ম জয়েন্ট 2 নম্বরটা যদি আমি বলি, মেকানিক্যালি ফর্ম জয়েন্ট এটা আসলে যেটা হয়, এটা হলো আপনার এটার ভিতরে কোনো নাট বোল্ট ইউজ করা হয় না। ফর্ম জয়েন্ট যেটা, সেটা নাট বোল্ট ইউজ করা হয় না। এখানে হলো আপনার বলা যায় এটা অনেকটা মানবদেহের যে আমাদের যে হাড়ের সাথে যে জয়েন্ট, বোনগুলোর যে জয়েন্ট, সেরকম অনেকটা, মানে জাস্ট একটা গ্রুপ করা হয়, একটা গ্রুপের সাথে একটা গ্রুপ লাগিয়ে দেওয়া হয়। কাঠের জয়েন্টে অনেক সময় এরকম আপনারা দেখে থাকবেন। ঠিক আছে, অটোমেটিক লেগে থাকে। আমাদের যেমন যেটা বলতেছিলাম মানবদেহের যে জয়েন্টগুলো, এই জয়েন্টগুলো কিন্তু অনেকটা মেকানিক্যালি আপনার ফর্ম জয়েন্ট, অটোমেটিক্যালি আর কি। এটা কোনো মানে নতুন কিছু অ্যাড করে এরকম নাট বোল্ট দিয়ে এটা করা হয় না। আর 3 নাম্বারটা হলো ওয়েল্ডিং। ঠিক আছে, ওয়েল্ডিং। আর 4 নাম্বারটা হলো ওয়েল্ডিং তো বুঝেনি, এফিসিয়েন্সি কমে না বা ডাক্টিলিটি নষ্ট হয়ে বিটল হয়ে যায়। আর অ্যাডহেসিভ বন্ডিং যেটা থাকে, আরেকটা আপনার মানে আপনার সংযোগের আরেকটা এটা হলো এফআরপি, ফাইবার রেইনফোর্সড পলিমার, বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়। এটা বেসিক্যালি আপনার কিছু গ্লু দিয়ে কাজটা করা হয়, মানে আঠা দিয়ে হয়। এটা কার্যকারিতা কম, তবে বেশিরভাগ আমরা ইউজ করি ওয়েল্ডেড জয়েন্ট আর হলো আপনার মেকানিক্যালি ফ্যাশনিংটা আর ওয়েল্ডেড জয়েন্টটা। আমরা মূলত এই 2টা জয়েন্ট নিয়ে কথা বলবো, আর বাদ বাকি 2টা যে মেকানিক্যাল ফর্ম জয়েন্ট আর অ্যাডহেসিভ বন্ডিং, এটা আমাদের তেমন একটা প্রয়োজন হবে না। ঠিক আছে, তো এই মেকানিক্যালি আপনার যে ফ্যাশনিং, এখানে বোল্ট থাকবে। আর ওয়েল্ডিং তো ওয়েল্ডিং বুঝলেন। আমরা সেই বিষয়টা নিয়ে আস্তে আস্তে সামনে বিভিন্ন প্যারামিটার দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের কী কী ঘটনা ঘটতেছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আপনাদেরকে দেখাবো যে এই যে ফেসটা দেখতে পাচ্ছেন, এইখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে একটা যখন আপনার হবে মানে টিপিক্যাল যে বোল্টেড যদি কখনো কানেকশন, আমি বোল্টেড কানেকশন নিয়ে প্রথম কথা বলবো, পরে ওয়েল্ডেড নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো বোল্টেডের ক্ষেত্রে যদি বলি, বোল্টেডের ক্ষেত্রে টিপিক্যাল বোল্টেড জয়েন্টগুলো কেমন হয়। হ্যাঁ, তো টিপিক্যাল বোল্টেড জয়েন্টগুলো কেমন হয় সেটা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে এই জায়গাগুলোতে। ঠিক আছে, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে বোল্টেড জয়েন্ট, সিঙ্গেল ওয়েভ অ্যাঙ্গেল, ডাবল ওয়েভ অ্যাঙ্গেল, হেডার প্লেট, হ্যাঁ, টপ অ্যান্ড শিট অ্যাঙ্গেল, টপ অ্যান্ড শিট উইথ ডাবল ওয়েভ, এখানে অনেকগুলো জয়েন্টের নাম দেওয়া আছে। জাস্ট আমি ফিগারগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখন এই জয়েন্টগুলো কিন্তু কিভাবে দেয় এটা জানার থেকে আপনার সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার কাজ কি? আপনার কাজ হলো যে কোনোভাবে যে স্ট্রাকচার ফেল না করে, আপনি এমনভাবে জয়েন্ট দিবেন যেন কোনোভাবে স্ট্রাকচার ফেল না করে। স্ট্রাকচারের ফেলের দিকে আপনার যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারের সেফটিকে আপনাকে ইনশিওর করতে হবে। ওকে, তো আপনি এই জন্য আপনাকে জয়েন্টের কিন্তু মানে আপনার এই ডিজাইন আপনাকে শিখতে হচ্ছে। মনে রাখতে হবে আপনাকে কিন্তু একটা কথা এখানে ভালো করে মাথার ভিতরে ঢোকান, সেটা হলো আপনি কিন্তু কোনো ফ্যাশনিং, নাট বোল্ট, ওয়েল্ড এইগুলো ডিজাইন করেন না। আপনি ডিজাইন করেন কি? আপনি ডিজাইন করেন হলো কানেকশনটা, টোটাল কানেকশনটাকে আপনি ডিজাইন করেন। ঠিক আছে, আপনি কিন্তু বোল্টের ডিজাইনের মধ্যে আপনি নাই। ঠিক আছে, আপনি হলো এই কানেকশন ডিজাইনের মধ্যে আছেন। এটা আপনার মাথার ভিতরে ঢোকাই দেয়। এখন আমি জানার চেষ্টা করব যে এই যে জয়েন্টগুলো দিচ্ছেন, টিপিক্যাল যে জয়েন্টগুলো দেখতেছেন বোল্টের, এই জয়েন্টগুলো ফেইল করে কী কারণে, সে ফেইলিং রিজনগুলো যদি জানতে পারেন তাহলে তো আপনি ইঞ্জিনিয়ার হিসেবে সেটাকে সেফটি দিতে পারবেন। ফেইলিং রিজন না জানলে তো আর পারবেন না। তো ফেইলিং রিজনগুলো আমরা একটু দেখে আসার চেষ্টা করি। এই যে পেজটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পেজ। এর মধ্যে অনেক কিছু নিহিত আছে, আপনারা খুব ভালো করে বুঝতে হবে জিনিসগুলো। প্রথম যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো শেয়ারিং অফ বোল্ট।
হ্যাঁ, এটা হলো বোল্টের শেয়ারিং। ঠিক আছে, দেখুন আপনি একটা বিষয় বোঝার, কিন্তু আমাদের কিন্তু শেয়ারিং, বিয়ারিং, টিয়ারিং, ঠিক আছে, এই কয়েকটা টার্ম আমাদেরকে এখানে কাজে দিবে। ঠিক আছে, আপনি বোল্ট ফেল করতে পারে, প্লেট ফেল করতে পারে, এরকম অনেকগুলো ফেইলের কিন্তু আমাদের ক্যারেক্টার আছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আমি যদি বোল্টের কথা চিন্তা করি, যদি এদিক থেকে আপনি টি একটা টান দেন, এদিকে টি একটা টান দেন, তাহলে যদি এই বোল্টটা এদিক থেকে যদি বোল্ট ফেল করে কোনো কারণে, মানে বোল্টটা আসলে কেমন ছিল, এটা আপনার ছিল হলো এইখান থেকে এইখানে, ঠিক আছে, মানে বোল্টটা ছিল হলো এর সাথে এরকম লাগানো ধরুন, ঠিক আছে, সেটা কোনোভাবে ফেল করতেছে, যদি টান দেওয়ার ফলে সরে যায়, একটা থেকে একটা ডিসপ্লেসড হয়ে যায়, মানে এইখান থেকে সহজ কথা যদি বলি আমি, যে এই জায়গা থেকে যদি কেটে যায়, ঠিক আছে, বোল্টটা ধরুন এরকম লাগানো ছিল, এখান থেকে কেটে গেছে, এটাকে বলে শেয়ারিং। টানের কারণে বোল্টটার এইখান থেকে ছিঁড়ে যাওয়া, এটাকে শেয়ারিং বলে। আর বিয়ারিং ফেলার অফ বোল্ট, এই শেয়ারিং আর বিয়ারিং এই দুটো শব্দ খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, বিয়ারিং ফেলার বলতে যেটা বোঝায় সেটা হলো যে আপনার এইখানে আপনার কিন্তু এই লেয়ারে ছিঁড়বে না, ছিঁড়বে কোন লেয়ারে, ছিঁড়বে হলো আপনার, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যদি এইখানে আপনার এদিক থেকে টান দেন, আপনি এদিক থেকে টান দেন, এদিক থেকে টান দেন, তাহলে কোথায় ফেল হবে? ঠিক আছে, এই কিন্তু বহুবিধ জায়গায় ফেল হওয়ার প্রবণ থাকবে, এখানে ফেল হতে পারে, ঠিক আছে, তারপরে এইখানে। তারপরে বিয়ারিংটা আসলে বেসিক্যালি বোঝায় কি, যে আপনার যে অংশটা খেয়াল করবেন, যে অংশটা ভিতরে আছে, ঠিক আছে, মানে এই যে লেয়ারে আছে, আমি যদি এখানে দেখাই এই লেয়ারটা, ঠিক আছে, আপনি তো এখানে একটা হোল ছিল, হোলের মধ্যে ঢুকাইছেন, এই জায়গাটা যদি ফেল করে টানের কারণে, তাহলে এটাকে বলে বিয়ারিং ফেলার। ক্লিয়ার? শেয়ারিং ফেলার হলো তার একদম মাথা, আর বিয়ারিং ফেলার হলো তার সার্ফ পাশ। বুঝতে পারছি? মানে দেখুন, এই বিয়ারিং ফেলার কিন্তু সহজে হওয়ার কথা না, ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা। বিয়ারিং ফেলার কিন্তু হওয়ার কথা না, টানের কারণে দেখা যাচ্ছে কি এই অংশটা সিরে চলে গেল, এইখানে বোল্টটা এরকম থাকলো। বুঝতে পারছি? ক্লিয়ার বোঝার চেষ্টা করুন। এই যে দেখুন, এটা টান দিচ্ছে, টান দিলে এরকম হতে পারে না যে এই জায়গাটায় যে এইরকম ফেইলারটা হলো, এরকম ছিঁড়ে গেল, ঠিক আছে, জাস্ট এইটুকু আলাদা হয়ে চলে গেল, তাহলে এটাকে বলে বিয়ারিং ফেলার। আর যদি এই সার্ফে এরকম ছিঁড়ে, তাহলে সেটাকে বলে শেয়ারিং ফেলার। এই দুইটা ফেলার খুব কাজে দেবে, খুব ভালো করে আশা করি আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন। এরপরে বিয়ারিং ফেলারের যে হচ্ছে, এবারে যদি বিয়ারিং ফেলার যদি প্লেট হয়, ঠিক আছে, আর বিয়ারিং ফেলার প্লেট আর বিয়ারিং ফেলার বোল্ট মোটামুটি একই জিনিস, শুধু প্লেট আর বোল্টের পার্থক্য এতটুকুই। তো এটা নিয়ে কনফিউজড হবেন না, ওকে। এরপরে যেটা বলতে যাচ্ছি আমি, সেটা হলো দেখেন এখানে বিয়ারিং স্ট্রেচার দেখানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, যে এখানে এটা আপনাদেরকে বোঝাচ্ছে যে এখানে বিয়ারিং স্ট্রেস, বিয়ারিং কানেকশন। এবার আসলে ফ্রিকশন কানেকশন একটা বিষয় আছে, ফ্রিকশনটা কানেকশনটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো যদি এরকম হয় যে এখানে দেখুন প্লেটটা, যদি আপনি এই দুটা প্লেটের মধ্যে খুব টাইট দেন, এই পাশ থেকে টাইট দেন, তাহলে কী হবে? খুব চিন্তা করুন তো, একটা জিনিসকে খুব টাইট দিলেন, তাহলে কিন্তু আপনি টানলে এই দুইটা, এই যে কন্ট্যাক্ট সারফেস আছে, এখানে কিন্তু এক ধরনের ফ্রিকশন তৈরি হবে, ঠিক আছে, এবং যেটা কিন্তু এই টানের বিপরীতে কাজ করবে। এটা কিন্তু আপনার জন্য একটা পজিটিভ জায়গা, ঠিক আছে। তো এরকম কিছু বিষয় কিন্তু আমাদের এখানে ঘটে থাকে, ওকে। তো আমরা মোটামুটি যেটা আইডিয়া পাচ্ছি সেটা হলো আমরা বিভিন্ন ধরনের কানেকশন সম্পর্কে জানার চেষ্টা করতেছি, এবং আমরা কিন্তু তার ফেইলার যে ক্রাইটেরিয়া, সে বিয়ারিং শেয়ারিং, সেগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এখন আমরা কিছু টিপিক্যালের যে ফিগারে আমরা ছিলাম সেখানে চলে যাই। সেখানে যে দেখুন সিঙ্গেল ওয়েভ অ্যাঙ্গেল, ডাবল ওয়েভ অ্যাঙ্গেল, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের মধ্যে মেন মেকানিজমটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে। সেটা হলো এখানে যে ফোর্সগুলো কাজ করে সেগুলো কেমন, সেগুলো বিভিন্ন ধরনের ফোর্স এখানে কাজ করে, কিন্তু আমাদের মেন কনসার্ন হলো দুইটা জায়গায়, ঠিক আছে। একটা হলো আপনার যদি এরকম হয় যে ফোর্স আপনার একেবারে সিম্পল কনসেন্ট্রিক ফোর্স, আর একটা হলো যদি ইসেন্ট্রিসিটি থাকে, ঠিক আছে, এক্সেন্ট্রিক ফোর্স। তো যদি এরকম আপনার ইসেন্ট্রিসিটি থাকে তাহলে কি হবে, আর যদি আপনার ডিরেক্ট কনসেন্ট্রিক লোড হয় তাহলে কি হবে, হ্যাঁ। তো সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব, ওকে। এখন আমি আপনাদেরকে এর জন্য দুইটা ফিগার দেখানোর চেষ্টা করছি। এই ফিগারটার দিকে একটু লক্ষ্য করুন, আর এই ফিগারটার দিকে লক্ষ্য করুন, ওকে। এই সিম্পল ফিগারগুলো দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরা এই ফিগারগুলো থেকে কী বুঝবো, ঠিক আছে, কোথায় আমাদের কী আসবে সেটা আমাদের এখানে কিন্তু বুঝতে হবে। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই অংশটা জাস্ট আপনার, আমি যদি
মানে একেবারেই দেখতে পারতেছেন এই অংশটা না, এইটা দেখুন, এটা আরও ভালো বুঝতে পারবেন। একই প্রায় বলা যায়। এটা হলো জাস্ট দেখুন এই অংশটার সাথে এটা অংশটা লাগানো আছে, তার মানে কি এটা জাস্ট সিম্পল নর্মাল একটা লোড দেওয়া আছে, জাস্ট হিঞ্জের মতো কাজ করতেছে। এটা কিন্তু কোনো মোমেন্ট নিতে পারবে না। ওকে, বাট এটার দিকে লক্ষ্য করুন, এইখানে কিন্তু এরকম না। ওকে, এইখানে কিন্তু আপনার একটা মোমেন্ট সে ক্যারি করতে পারবে। হতে পারছে বিষয়টা। এইখানে আপনার যখন আপনি সবসময় একটা কথা মাথার ভিতরে ভালো করে ঢোকাই নেবেন, যে যদি কখনো এরকম হয় যে আপনার উপরের অংশ এরকম, উপরের অংশ ফ্লেন্সের সাথে কানেকশন আছে, খেয়াল করবেন ফ্লেন্সের সাথে যদি কখনো কানেকশন থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি সেটা মোমেন্ট রেজিস্ট করতে পারে, ক্যাপাবিলিটি আছে। আর যদি আপনার ফ্লেন্সের সাথে কোনো কানেকশন না থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে সে মোমেন্ট নিতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এই কনসেপ্টটা মোটামুটি মাথায় রাখলেই হচ্ছে। আর আর আরেকটা জিনিস কি, যে আপনি আর বিষয়টা খেয়াল করে করে আপনাকে আগে অগ্রসর হতে হবে। যে আপনি একটা লোড দিলেন, এই লোড দিলে কোথায় কোন ধরনের কানেকশন ফোর্স আছে। যেমন এই অংশের কথা যদি বলি, এইখানে আপনার কিন্তু মোমেন্টের কারণে একটা মোমেন্ট নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকবে। তারপরে এইখানে যে আপনার কী হবে, এইখানে কিন্তু সে শেয়ার টেয়ার কিছু নেয় না, এখানে শুধুমাত্র এরকম কম্প্রেসিভ একটা ফোর্স আসবে। এরকম আপনাকে কিন্তু দেখে দেখে যে এইখানে কি আসছে, এইখানে কি আসছে, এইভাবে আপনি শেয়ারিং না বিয়ারিং না টিয়ারিং করবেন, কে কতটুকু কী ফোর্স নিতে পারে, কী ফোর্স নিতে পারে না, এটা কিন্তু আপনাকে দেখে দেখে ডিসিশন নিতে হবে। ওকে, বেসিক্যালি আমি যে দুটার কথা বলতেছি, যেটা আপনার মোমেন্ট নিতে পারে সেটাকে বলা হয় রিজিড কানেকশন। ওকে, রিজিড কানেকশন। আর এটাকে বলা হয় সিম্পল কানেকশন, জাস্ট সিম্পল, আর কিছু না। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদেরকে একটু জানতে হবে এখান থেকে, এটুকু মোটামুটি তো বুঝলেন। বিভিন্ন ফেলার ক্যারেক্টার আপনাকে চিন্তা করে তারপর ডিজাইনের অগ্রসর হতে হবে, সেটা আমরা বিভিন্ন ম্যাথ দেখলে আপনাদের আরও ক্লিয়ার হবে। জাস্ট এতটুকু আইডিয়া নিলে আর ফিগারগুলো জানলে আপনার হচ্ছে। ঠিক আছে, এখন আমরা একটু বোল্ট জয়েন্ট নিয়ে বোল্ট নিয়ে একটু কথা বলবো। বোল্টটা মোটামুটি এরকম থাকে, আপনারা জানেন। ঠিক আছে, এর হেডের আকার, এটাকে বলে হেড, বোল্ট হেড। এই হেড কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, আপনারা জানেন যে বোল্টের এর নিচে দুইটা অংশ থাকে। ঠিক আছে, এরকমই লম্বায় থাকে, দুইটা অংশ থাকে বেসিক্যালি। একটা হলো এদিকে আপনার থ্রেড কাটা থাকে এরকম। ঠিক আছে, আর একটা অংশ হলো একদম প্লেন থাকে, এটাকে বলে আপনার শাঙ্ক। আর এটাকে বলে থ্রেড অংশ। ঠিক আছে, তো শাঙ্ক অংশ আর থ্রেড অংশ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দুটা রোল প্লে করে। এটা অবশ্যই আপনাকে মাথার ভিতরে রাখতে হবে যে শাঙ্ক অংশের যদি যে এরিয়া হবে 5/4d², যদি আমি হয়, এটা হবে 0.78 π/4d²। ওকে, এটা অবশ্যই মাথার ভিতরে ভালো করে ঢোকায় নেবেন। এখানে যা হবে এখানে তার 78% আর কি। কম, মানে বলা হচ্ছে 0.22% কম। তো যাই হোক, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আর এই যে বোল্টগুলো বেসিক্যালি 3 রকমের। একটা হলো আনফিনিশড আর ব্ল্যাক যে বোল্ট সেটা, তারপরে হলো ফিনিশড বোল্ট, তারপরে হলো আপনার আরেকটা আছে যে হাই স্ট্রেংথ আপনার গ্রিপ বোল্ট, যেটাকে সংক্ষেপে HSFG বলে। ওকে, তো যেটা আনফিনিশ সেখানে আসলে এই সারফেসটা অনেক রাফ থাকে, সেখানে আসলে অনেক মানে এই যে আপনার যে ইয়েটা থাকে সারফেসে যখন রাফ থাকে, তখন যখন আপনি প্রবেশ করাবেন কোনো একটা ইয়ের মধ্যে, আমি আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, রাফ থাকলে অসুবিধাটা কোথায়, আপনি যখন রাফ থাকার কারণে যখন প্রবেশ করাবেন তখন এই প্লেটের সাথে আপনার এই অংশের কানেকশনটা কিন্তু ভালো হবে না। আর যখন পরবর্তী অংশ যখন ফিনিশ থাকবে তখন কিন্তু এই অংশের ভিতরে একটা ভালো গ্রিপ পাবে, ভালো হবে। ঠিক আছে, এবং এটাই আর কি বলতেছে যে এটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলোকে চিন্তা করতে হবে, যে আমাদের যে বোল্টের ক্রাইটেরিয়া কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা একটু বেসিক বিষয় জানার চেষ্টা করছিলাম, যেগুলো বিষয়গুলো আমাদের আসলে ম্যাথ বোঝার ক্ষেত্রে অনেক সহায়তা করবে। তো এখন আমরা সেই কানেকশনের কিছু প্রকারভেদ দেখার চেষ্টা করব। যেমন সিম্পল কানেকশনের কথা বলতেছিলাম, তারপরে লেক্সিটিক কানেকশনের কথা বলতেছিলাম। ঠিক আছে, তো আমরা উভয় প্রকার কানেকশন নিয়ে কথা বলবো। তো এরপরে আমরা দেখতেছিলাম বোল্টেড হতে পারে এটা, তারপর ওল্ডেড হতে পারে, ওল্ডেড হতে পারে। এবার দেখুন, বোল্টেড হলে কমন বোল্ট আর একটা হাই স্ট্রেংথ। কমন বোল্টের ভিতরে যে আনফিনিশড আর হলো ফিনিশ, দুইটা প্রকার আপনাদেরকে দেখিয়েছিলাম। হাই স্ট্রেংথের ভিতরে স্লিপ ক্রিটিক্যাল বিয়ারিং টাইপ, আর ওয়েল্ডের ক্ষেত্রে ফ্লিট আর গ্রুপ। এটা কমন, ওয়েল্ডের বিষয়টা নিয়ে আর আসলে আলোচনা করার কিছু নাই তেমন। ঠিক আছে, এগুলো আপনারা জানেন, ওয়েল্ডের বিভিন্ন কানেকশন সম্পর্কে জানা আছে,
যে বিভিন্ন কানেকশন কেমন হয়, কী ওয়েতে করতে হয় সেগুলো জানেন। এরপর আমরা বোল্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বোল্টেড আর ওয়েল্ডেড, এই বোল্টেড আর ওয়েল্ডের ক্ষেত্রে আপনার ইলাস্টিক অ্যানালাইসিস, আলটিমেট অ্যানালাইসিস আর মোমেন্ট রেজিস্টিং অ্যানালাইসিস, 3 ধরনের অ্যানালাইসিস আছে, ঠিক আছে। তো আমরা পর্যায়ক্রমে সবগুলোই দেখার চেষ্টা করব, ঠিক আছে, যতটুকু সম্ভব। তো আমরা এখন চলুন যে ম্যাথমেটিক্স থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কানেকশন আমি এখন মানে মূলত আমি বলতে চাচ্ছি সেটা হলো যে একটা কোনো একটা কানেকশন যদি হয় সেখানে আপনার কোন বোল্টটা দুর্বল, কোন বোল্টের সাপেক্ষে আপনি ডিজাইন করবেন, ঠিক আছে, বা আপনার ওই কানেকশনটা কতটুকু ক্যাপাসিটি আছে, সে মোমেন্ট কতটুকু রেজিস্ট করতে পারে, এই সকল বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। এখানে দেখুন আমরা কিন্তু একেবারে টিপিক্যাল একটা ফিগার দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আপনার মেন যেটা আপনার মেন একটা ধরুন সেকশন আপনার, তার সাথে আপনি একটা বিমকে, এটা একটা কলাম ধরুন কথার কথা, বা একটা তার সাথে আপনি একটা বিমকে কানেক্ট করতে যাচ্ছেন, মানে যে কোনো কিছু হতে পারে, মানে মেন কনসেপ্টটা আপনি বুঝুন, ঠিক আছে। তো এখানে আপনার এর উপর এরকম লোড আসতে পারে, এরকম লোড আসতে পারে, বিভিন্নভাবে কিন্তু লোড আসতে পারে। তো আমি ধরতেছি যে লোডটা এরকম আসতেছে, ভালো করে বোঝার চেষ্টা করুন, এরকম লোডটা আসছে। তাহলে আমি যদি এই কানেকশনটাকে 6টা বোল্ট দ্বারা কানেক্ট, মানে এটা রেজিস্ট করার চেষ্টা করি 6টা বোল্ট দিয়ে এখানে, তাহলে কি হবে, আমার এই লোডটাকে 6টা বোল্টকে নিতে হবে, তাই তো। তো এখানে কিছু অ্যাজাম্পশনের চিন্তা করা হচ্ছে, সেটা হলো যে এই লোডের ক্ষেত্রে যখন চিন্তা করা হয় তখন প্রত্যেকটা আপনার যে বোল্ট একই সেম, মানে একেবারে সেম লোড ক্যারি করে, ঠিক আছে। এই ফোর্স যা আসবে প্রত্যেকটা, যেমন আমি যদি বলি এই বোল্টটা কতটুকু ফোর্স নেবে, এই পি ভাগ হলো টোটাল 6 দিয়ে প্রত্যেকটার ভাগে এতটুকু পড়বে, এটা একটা অ্যাজাম্পশন ধরুন, হ্যাঁ। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে যেহেতু এই লোডটা কনসেন্ট্রিক না, হ্যাঁ, এই লোডটা আপনার অবশ্যই একটা ইসেন্ট্রিসিটি থাকবে তার, যেহেতু সে কিন্তু কনসেন্ট্রিক পড়ে নাই, আপনারা এর আগেও এই কনসেপ্ট জানেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার একটা ইসেন্ট্রিসিটি থাকবে। এখন সেই ইসেন্ট্রিসিটিটা আমরা বের করতে পারি, ঠিক আছে। তো বের করে কিন্তু আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। এখন একটু দেখুন, আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। যেমন আমি এই অংশটা দেখে খেয়াল করুন, এই লোডটাকে নেওয়ার জন্য সবসময় এইভাবে আপনাকে ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আমি সামনে যত অঙ্কগুলো দেখাবো সব ক্ষেত্রে আপনাকে এইভাবে চিন্তা করতে হবে, এই লোডটা যে আসছে এদিকে, তাহলে এই ফোর্সটা, এই এই যে বোল্টটা এটা কি দিবে, এটা এরকম ফোর্স দিবে, এটা কেমন দিবে, এরকম, মানে এ যেমন তার সোজাসুজি সেম অ্যাঙ্গেলে দিবে, ওকে, সেম অ্যাঙ্গেল এ দিবে, সেম অ্যাঙ্গেল এ দিবে, সেম অ্যাঙ্গেল এ দিবে, সেম অ্যাঙ্গেল এ দিবে, ওকে। এইভাবে এই ফোর্সের বিপরীতে কাউন্টার ফোর্স প্রত্যেকে সেম অ্যাঙ্গেলে সেমভাবে দিবে, তাহলে আমার ফোর্সটা রেজিস্ট হয়ে যাবে। এখন আসুন মোমেন্টে, এইখানে কিন্তু সেটাই দেখানো হচ্ছে, ঠিক আছে, যে ফোর্সগুলো এইভাবে দিবে আর কি, মানে আলটিমেটলি এখানে দেখানো হচ্ছে যে প্রত্যেকটার উপর এই পি ফোর্সটা এইভাবে আসছে, তাহলে রেজিস্ট্যান্স দিবে এরকম, এই আর কি, এইভাবে একটা দেখালেন। এবার কি হচ্ছে, এখানে যদি এসেন্ট্রিসিটি আসে তাহলে এ কিন্তু আপনার একটা মোমেন্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। যদি মোমেন্ট ক্রিয়েট করে আমরা যেটা করব সেটা হলো আমাদের প্রথম কাজ, আমি কিন্তু অঙ্ক যখন করব তখন আপনাদেরকে দেখাবো, প্রথম কাজ থাকে ফার্স্ট প্রথম কাজ হলো আমাদের এর যে সিজিটা বের করে নেওয়া, ঠিক আছে। তো সিজি আমরা ধরে নিলাম যে এইখানে সিজিটা, ঠিক আছে, সেবারে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে বের করে নিতে হয়। তো সিজি বের করার পর আপনার এই পি লোডটা এই সিজির সাপেক্ষে একটা মোমেন্ট ক্রিয়েট করবে, সেইটা মোমেন্টটা ধরুন এইখানে একটা মোমেন্ট। এখন এই মোমেন্টের সাপেক্ষে প্রত্যেকটা এই যে আপনার বোল্ট আছে এগুলো কিন্তু আপনার রেজিস্ট করতে হবে মোমেন্টকে, ঠিক আছে। তা সে কীভাবে রেজিস্ট করবে, দেখুন এই হলো পি প্লাস চিহ্ন, আমার একটা মোমেন্ট এখানে ক্রিয়েট করছে, তাহলে আমার কি হবে, এই প্রত্যেকটার উপর এরকম একটা ধরনের ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, তাই নয় কি, প্রত্যেকটা বোল্টের উপর তো এটা হবে। এটার মেজার করার সিস্টেমটা হলো, ভালো করে খেয়াল করুন, সেটা হলো আমি কী করব, এই জয়েন্টগুলো প্রত্যেকটা যে আমার বোল্ট আছে এই বোল্টগুলোর উপর আমি একটা পারপেন্ডিকুলার একটা লাইন টানবো, একেবারে পারপেন্ডিকুলার, এই বোল্ট ধরে পারপেন্ডিকুলার, একবারে মেপে, ঠিক আছে, এখানে পারপেন্ডিকুলার, এখানে পারপেন্ডিকুলার লাইন টানবো, আর এই পারপেন্ডিকুলারের সাথে 90 ডিগ্রি করে আবার আমি একটা ফোর্স দেখাবো, এই পারপেন্ডিকুলারের সাথে 90 ডিগ্রি করে আমি একটা ফোর্স দেখাবো, ওকে, এই পারপেন্ডিকুলারের সাথে 90 ডিগ্রি করে আমি একটা ফোর্স দেখাবো, ওকে।
এইভাবে আমরা প্রত্যেকটা এইভাবে দেখাবো, বুঝতে পারছি? এটার কিন্তু পরে কাজ আছে, আমি ভালো করে এই ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে দিবে, ঠিক আছে? আমরা একটু পরে সেটা নিয়ে আরও আলোচনা করব, টেনশন করার কোনো কারণ নাই। দেখুন তাহলে 90 ডিগ্রিতে দিল। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে আমার এইভাবে সে যদি এরকম তার প্রবণতা হয় তাহলে সে অবশ্যই অ্যান্টিক্লক দিয়ে তাকে রেজিস্ট করবে, এইভাবে আর কি, ঠিক আছে? এটা তো যদি কাউন্টার যদি ক্লোকওয়াইজ মুভমেন্ট দেয় তাহলে আমার অ্যান্টিক্লক দিয়ে এইভাবে তাকে রেজিস্ট করতে হবে, এটাই হলো কনসেপ্ট। তো এই এই তাহলে এই দুইটা ফিগার মিলে এই ফ্লোরটাকে প্রতিহত করবে আলটিমেটলি। হ্যাঁ, যদি অ্যাকসেন্ট্রিক এরকম কোনো ফোর্স থাকে তাহলে আমরা সর্বদা এইভাবে কাজ করব। ওকে, এখন আমরা আসি এই লোডগুলোর একটু ক্যালকুলেশনে। এইখান থেকে এই ফিগার থেকে কীভাবে ক্যালকুলেশন আমরা করব, ঠিক আছে? ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দুইটা অংশ, একটা হলো আমার জাস্ট পি লোড, একটা হলো মোমেন্ট। প্রথম তো বলতেছি যে বের করে নেব। এখন পি লোডের ক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকটা বোল্ট কতটুকু লোড নিবে, প্রত্যেকটা বোল্ট নিবে হলো যতটুকু পি আছে আর বোল্টের সংখ্যা দ্বারা ভাগ দেব, ঠিক আছে? তাহলে আমরা পির মানটা পেয়ে যাব, মানে ওই প্রত্যেকটা বোল্ট কতটুকু নিচ্ছে এটা পেয়ে যাব। ওকে, এটা করে আমরা রেখে দিব। হ্যাঁ, এবার যেটা করব আমরা, যেহেতু এই লোডটা ইনক্লাইন্ড এরকম আছে, তাহলে তার একটা দুইটা কম্পোনেন্ট থাকবে, স্বাভাবিক, দুইটা কম্পোনেন্টই থাকা স্বাভাবিক। একটা কম্পোনেন্ট হরিজন্টাল, একটা কম্পোনেন্ট ভার্টিক্যাল। তা আমরা যেটা করব, এর একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে নিব, ঠিক আছে? মানে ওই সাথে সাথেই, ঠিক আছে? আমরা যেটা প্রথম কাজ করতে পারি, এই পি লোডটা যা থাকবে তার একটা হরিজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করে রাখতে পারি, ঠিক আছে? তো হরিজেন্টাল কম্পোনেন্টের একটা অংশ, ভার্টিক্যাল একটা কম্পোনেন্টের একটা অংশ, আবার মোমেন্টের ক্ষেত্রে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল করে রাখতে পারি। তো জাস্ট জেনারেল ফর্মেটে চিন্তা করুন যে জাস্ট পি লোড, তাকে আমি টোটাল বোল্টের সংখ্যা দ্বারা ভাগ করব। এখন সেটা হরিজেন্টালের ক্ষেত্রে হরিজেন্টাল দ্বারা ভাগ করব, ভার্টিক্যালের ক্ষেত্রে ভার্টিক্যালের সংখ্যা দ্বারা ভাগ, মানে ওই একই কথা, ঠিক? সংখ্যা তো সবসময় সেম থাকবে। মোমেন্টের ক্ষেত্রে হরিজেন্টাল ভার্টিক্যাল করে দেবো। এখন আসুন, তো এইভাবে এখানে করানো হয়েছে আর কি, যেহেতু ইনক্লাইন্ড ফোর্স তাই এখানে দেখানো হয়েছে আর কি, পিএক্স আর পিওয়াই এর ক্ষেত্রে। তো এবার আসুন, এবার কাজটা কি? এতটুকু তো সহজ, জটিল কিছু না এতটুকু একেবারেই। এরপরের কাজ হলো আপনার এই যে মোমেন্টটা আসছে, এই মোমেন্টটাকে আমি এখানে একটু সংক্ষেপে আঁকার চেষ্টা করছি। আমি যেটা করতে যাচ্ছি যে আমি যে কোনো একটা, আমি এখান থেকে যে কোনো একটা বোল্টকে আমি নিয়ে নিব, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন ভাই আপনি কোন বোল্ট নিব, ঠিক আছে? আপনাকে ভাবতে হবে যে কোন বোল্টটা ক্রিটিক্যাল, ঠিক আছে? এই ক্রিটিক্যাল বোল্টটাকে বের করা এই অঙ্কের ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ, ঠিক আছে? কারণ আপনি কিন্তু প্রত্যেকটা, আপনার কাজ কি, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার এই পিলোডটা, ধরুন আপনি পিলোডটা 10 কিপ, কথার কথা ধরে ডিজাইন করলেন। এখন দেখা যাচ্ছে এই ছয়টা আপনার ইয়ের মধ্যে, বোল্টের মধ্যে কোনো একটা 9 কিপ লোড ক্যারি করতে পারে, ঠিক আছে? এরকম তো না যে সবগুলো একরকম ক্যারি করবে, কিছু কেউ বেশি করবে, কেউ কম করবে, ঠিক আছে? কারণ তার ডিস্টেন্সের ভেরিয়েশন আছে বিভিন্ন কারণে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু যদি এই ছয়টার মধ্যে যে কোনো একটা আপনার 6 কিপ লোড নিতে নেয়, তাহলে আপনাকে 6 কিপ দিয়ে ডিজাইন করতে হবে, নাহলে তো এটা ফেল করবে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে অবশ্যই আপনাকে এখানে 10 কিপ থাকলে এখানে আপনার যে কোনো অবশ্যই এখানে মিনিমাম একজন 10 কিপই নেয়, এর নিচে আর কেউ নেয় না, তা নাহলে এখানে 10 কিপ দিতে পারবেন না। ওকে, এই হলো মেন কনসেপ্ট আর কি, বোঝানোর জন্য আমি কথাটা বললাম। তাহলে আমার কি করতে হবে, আমাকে এর মধ্যে কোনটা ক্রিটিক্যাল এটা আমাকে বের করতে হবে। এবার আসুন, ক্রিটিক্যালটা আপনি কীভাবে ফাইন্ডিং করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এই একটা জিনিস সম্পূর্ণ ম্যাথটাকে ঘুরিয়ে দিতে পারে, ঠিক আছে? ক্রিটিক্যালটা আইডেন্টিফাই যদি না করতে পারেন তাহলে কী করতে হবে, প্রত্যেকটাকে আপনার আলাদা আলাদা চেক দিতে হবে, তো অঙ্কটা লেন্দি হয়ে যাবে। দেখুন আপনি যদি এই অঙ্কটাকে যদি ক্ষেত্রে বলা হয় যে আপনি সর্বোচ্চ কত লোড নিতে পারবে এটা, বা পির মান যেটা দেওয়া আছে এটা ঠিক আছে কি না এটা চেক করুন, তো সেক্ষেত্রে আপনি 6টা চেক করে করতে করতে আপনার অনেক সময় টাইম কিল হয়ে যাবে। তো আপনি যদি খুব ভালোভাবে একটু লক্ষ্য করেন, এই ডায়াগ্রামটা যদি আঁকতে পারেন, এই ডায়াগ্রামটা, অনলি এই ডায়াগ্রামটা এবং এই ডায়াগ্রামটা, এই দুইটা যদি আঁকতে পারেন তাহলে আপনি বলতে পারবেন কোনটা ক্রিটিক্যাল। এই দুইটা ডায়াগ্রাম বেসিক্যালি ক্রিটিক্যালকে আইডেন্টিফাই করে। ওকে, এখন আমরা দেখি ক্রিটিক্যাল কোনটা। ক্রিটিক্যাল হলো যে একটু চিন্তা করে দেখুন যে এইখানের পরে ফোর্সটা আসতেছে, তাহলে আমার রেজিস্ট্যান্স দিচ্ছে কীভাবে, এরকম 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 এরকম, প্রত্যেকটা এরকম রেজিস্ট্যান্স দিচ্ছে এই লোডের বরাবর। আবার আমি যদি মোমেন্টের ক্ষেত্রে যাই, ঠিক আছে, এই মোমেন্টগুলো এরকম দেখাচ্ছে, কারণ আমার এই মোমেন্টগুলো তো এইখানে এরকম আসছে, এটা হলো আসার দেখাচ্ছে, তাহলে রেজিস্ট্যান্স কেমন হবে, এরকমই হবে। আবার এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে এরকম, এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স হবে এরকম, অবশ্যই এই লাইনের 90 ডিগ্রিতে থাকতে হবে। আবার এটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স এরকম।
এখন দেখুন এই ইয়ের মধ্যে, এই বোল্টগুলোর মধ্যে কোন বোল্টটা এই দুইটা একই দিকে আছে সেটা সবথেকে বেশি ক্রিটিক্যাল হবে, ঠিক আছে, বা কাছাকাছি হবে। খেয়াল করুন ভালো করে। এখন দেখুন এই বোল্টটা কোনটা একই দিকে আছে, মানে এই যে ফোর্সটা আসতেছে, এই ফোর্সটা যেদিকে যাচ্ছে, ঠিক আছে, আপনার ওই বোল্টটাও সেদিকে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে। তাহলে আপনি আসলে বেসিক বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। আমি যদি আপনাকে এই ফোর্সটার কথা, মানে এই যে আপনার এই বোল্টটা নিয়ে কথা বলি, দেখুন এই ফোর্সটা এদিকে আসতেছে, এর রিয়াকশন যদি একে টিকতে হয় তাহলে এরকম রিয়াকশন দিতে হবে, ঠিক আছে। আবার মোমেন্টের ক্ষেত্রে মোমেন্টটা এরকম আসতেছে, তাকে টিকে থাকতে হলে এরকম রিয়াকশন দিতে হবে। তার মানে আলটিমেটলি এই ফোর্সের কারণে ওর কিন্তু এই একটা রিয়াকশন এবং আরেকটা রিয়াকশন মোটামুটি দুইটা কিন্তু একই দিকে, বুঝতে পারছি। তার মানে এটা কিন্তু সব থেকে বেশি আপনাকে মানে অড কেসে পড়বে, ঠিক আছে। তো এটাকে আবার অনেকে এইভাবেও চিন্তা করে, আমি যে আগে যে ডায়াগ্রামটা আঁকা ছিল এরকম ছিল, আবার এরকম ছিল, আপনি যেভাবেও চিন্তা করুন কোনো বিষয় না। তো সেক্ষেত্রে কি এই লোডটার কারণে আসলে এখানে এরকম একটা লোড আসতেছে এবং এরকম একটা, দুটা মোটামুটি একই দিকে। দেখুন একটা যদি পি হয় কথার কথা, তাহলে এখানে কিন্তু প্রায় ডাবল এরকম একটা কিছু আসছে, মানে বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। তার মানে বোঝা যাচ্ছে এটা সব থেকে অড কেস। ওকে, এরকম কিন্তু আরেকটাও পাবেন না আপনি। দেখুন এটা যদি আপনি অন্যটার ক্ষেত্রে চিন্তা করেন, দেখুন এইটা, ঠিক আছে, এটা যদি আপনার উপরের দিকে হয়, এটার ক্ষেত্রে এখানে দেখুন এদিকে যাচ্ছে, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে এটা উপরের দিকে, কিন্তু এটা অলরেডি নিচের দিকে আসতেছে, এটা যে দিকে যাচ্ছে এটা তার উল্টা দিকে আসতেছে, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে কিছুটা ঠিক এরকম অড কেস না, ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছি যে আপনার যদি এরকম হয় যে এই লোডটার কারণে এরকম এর দুইটাই একই দিকে, মানে ওর এগেনস্টে যাচ্ছে আর কি, ঠিক আছে। মানে যেমন এই যে লোডটা এদিকে আসতেছে, এটাও যদি আমি এইদিকে এর রিয়াকশনটা ওদিকে দিতে হচ্ছে, আবার এদিকে আবার রিয়াকশন দিতে হচ্ছে, তার মানে কি মোমেন্টের ক্ষেত্রে ওকে দিতে হচ্ছে, আবার এর ক্ষেত্রে ওকে দিতে হচ্ছে, তার মানে এটা কি একটা অড কেস হলো না। তো এই খুব বেশি অড কেস যেটা, সেটার ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে অনেক কিছু একসাথে মিলে যাবে, যেমন এইটা এবং এটা, অনেক কিছু দেখবেন যে হ্যাঁ কাছাকাছি হচ্ছে মনে হয়, কিন্তু সেক্ষেত্রে আপনি এর দূরত্ব যে বেশি থাকবে সেটাকে কনসিডার করবেন, ঠিক আছে। যদি দুইটা মোটামুটি একই দেখেন যে না দুইটাই মোটামুটি একই রকম হচ্ছে, তাহলে দূরত্ব যেটা বেশি সেটাকে চিন্তা করবেন। তাহলে ক্রিটিক্যাল কেস থিঙ্কিং করার সিস্টেমটা হলো এইভাবে, যে কে সব থেকে খারাপ পর্যায়ে আছে এটার এই মোমেন্টের জুড়ে ডায়াগ্রাম দেখে চিন্তা করবেন, দেন আপনি ডিসিশন নেবেন যে দুইটা যদি এরকম হয় তাহলে তার ভিতর থেকে যেটা দূরে থাকবে সেটাকে নেবেন। এইভাবে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংটা করে নেবেন যে কোনটা ক্রিটিক্যাল। তাই আমি ধরে নিচ্ছি যে এইটা হলো আমার ক্রিটিক্যাল হচ্ছে, তাহলে ওই ক্রিটিক্যাল নিয়ে এখন আমি কাজ করব। ওই ক্রিটিক্যালকে নিয়ে আসছে, দেখুন এখানে প্লাস রাখলাম, আমি ধরলাম যে ক্রিটিক্যালের যে আমার স্থানাঙ্ক সেটা হলো এক্স কমা ওয়াই, এদিক থেকে এক্স আর এদিক থেকে ওয়াই, আর একদম যে একদম ডিরেক্ট ডিস্টেন্স সেটা হলো ডি, ঠিক আছে, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা আর লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার, তো সরি ইনক্লাইন্ড ডিস্টেন্স, মানে এই দিক থেকে এটা পারপেন্ডিকুলার। তো যেটা বলতেছিলাম যে এখন আমার কাজ হবে যে এটাকে একটু মানে আইডেন্টিফাই করা, এটা নিয়ে একটু ইনভেস্টিগেশন করা। একটু খেয়াল করুন যে এখানে যে মোমেন্টটা আসছিল সেই মোমেন্টটা কত, সেই মোমেন্টটা কিন্তু এই যে আপনার যে ফোর্স এখানে ছিল আর তার যে ডিস্টেন্স ডি, সেটাই কিন্তু বেসিক্যালি মোমেন্ট হওয়ার কথা ছিল। তাহলে আমি কি বলতে পারি না যে এই ফোর্স আর এই ডিস্টেন্স, তো আলটিমেটলি কি এখানে আমার এখানে এই মোমেন্টের কারণে কি হবে, এই যে মোমেন্টটা এখানে আসছিল আলটিমেটলি তো এখানে একটা মোমেন্ট আসতেছে, তাহলে এই মোমেন্টের কারণে কি হবে, এখানে কিন্তু অবশ্যই একটা বেন্ডিং স্ট্রেস তৈরি হবে। কী হবে এখানে একটা বেন্ডিং স্ট্রেস তৈরি হবে। খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা এইখানে এই যে প্রত্যেকটা ছিল, প্রত্যেকটা যেহেতু এখানে ঘুরতেছে, তাহলে অবশ্যই একটা স্ট্রেস তৈরি হবে, বেন্ডিং স্ট্রেস। এখন আমরা দেখে আসছি যে প্রথম অংশে যে অংশটা ছিল সেই অংশে কিন্তু আমরা ফোর্স নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো পরবর্তী অংশে কিন্তু আমরা যদি বেন্ডিং স্ট্রেস নিয়ে কাজ করি তাহলে হবে না, আমরা ফোর্সের সাথে ফোর্সের মিল করতে হবে, স্ট্রেসের সাথে স্ট্রেসের মিল করতে হবে, ফোর্সের সাথে স্ট্রেসের কিন্তু কখনো মিল হবে না। তাহলে আপনার এইখানে আমি পাচ্ছি বেন্ডিং স্ট্রেস, এটাকে আমার যে কোনোভাবে ফোর্সে কনভার্ট করতে হবে। খেয়াল করুন ভালো করে, তাহলে আমার এই যে অংশটি দেখতে পাচ্ছেন, আমরা যদি বেন্ডিং স্ট্রেসের সূত্র জানি, আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, এই সূত্রটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। তো এখানে ওয়াই বলতে এখানে ডি, তাহলে এম ডি বাই হলো আই বলতে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে যেহেতু টু এক্সিস এই জন্য আপনার পোলার মোমেন্ট এসে আসবে, সেক্ষেত্রে আমরা এখানে জে লিখতে পারি।
আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া সমান আমরা জানি সামেশন অফ এডি স্কয়ার, এরকম একটা সূত্র আমরা জানি, এই বের করে সামেশন অফ ডি স্কয়ার আর কি। তো সামেশন অফ ডি স্কয়ার এটা হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা যদি এটা বসাই দিই এম ডি বাই জে, যে জায়গায় যদি এ সামেশন অফ ডি স্কয়ার লিখে দিই তাহলে এরকম চলে আসবে। এখন যদি আমরা এটা যদি স্ট্রেস, এই মোমেন্টের কারণে এটা যদি একটা বেন্ডিং স্ট্রেস তৈরি করবে মোমেন্টটা, তাই না? তো এই মোমেন্টের কারণে একটা বেন্ডিং স্ট্রেস যে হবে, সেই বেন্ডিং স্ট্রেসটা থেকে ফোর্সে আপনি কীভাবে কনভার্ট করবেন, ঠিক আছে? ফোর্সে কীভাবে কনভার্ট করবেন? তো ফোর্সে কনভার্ট করার সিস্টেমটা হলো যে আপনি যেটা করবেন, এফ এই যে বেন্ডিং স্ট্রেস এটা ইন্টু হলো এরিয়া, তাহলে এরিয়া দ্বারা যদি গুণ করেন তাহলে আমার এখানে একটা এরিয়া ছিল না, তার এরিয়া দ্বারা গুণ করলে কি এরিয়া ভ্যানিশ হয়ে যাবে। তো আলটিমেটে আমার যে ফোর্সটা আসবে সেই ফোর্সটা যদি আমি পিএম চিন্তা করি, পিএম মোমেন্টের ফোর্স, তাহলে আমার আসবে হলো আলটিমেটে এম বাই সামেশন অফ ডি স্কোয়ার, উপরে ডি থাকবে। এই হলো আমার মেন কনসেপ্ট, বুঝতে পারছি বিষয়টা। এই পিএমটা বের করার জন্য এতগুলো কাজ করছি। তাহলে আমি একটু ছোট্ট করে সামারি করি। সেটা হলো আমরা প্রথমে এরকম অঙ্ক থাকবে, অঙ্কটাকে আমরা দেখে সুন্দর করে দেখব যে এর মধ্যে থেকে প্রথম সিজি বের করে নেব। দেন আমরা দেখব যে এই মধ্য থেকে কোনটা হলো আমার সবথেকে অড পজিশনে আছে, কোনটা সবথেকে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ক্রিটিক্যাল কন্ডিশন দেখা খুব সহজ, আপনি এইভাবে দেখবেন যে ফোর্সগুলো কোথায় যাচ্ছে, মোমেন্টটা কোথায় আসতেছে, আর মোমেন্ট আর ফোর্সের উপর ডিপেন্ড করে আপনি বলতে পারবেন দেখে দেখে যে কোনটা সবথেকে খারাপ অবস্থার মধ্যে আছে, কোনটাকে বেশি রেজিস্ট করতে হচ্ছে, অথবা কোনটার উপর সবথেকে বেশি ইফেক্ট আসতেছে। এই একটা ফোর্সের কারণে যে যখন দুইটা ডিরেকশন একই দিকে যাবে রেজিস্টিং, তখনই বুঝবেন সেটা অড অবস্থায় আছে। যদি দুইটা মোটামুটি একই রকম হয়ে যায় তাহলে দূরের ডিস্টেন্সটাকে আপনি কাউন্ট করুন, এবার ক্রিটিক্যালটাকে থিঙ্কিং করবেন। এখন যখন ক্রিটিক্যাল থিঙ্কিং হবে তখন ক্রিটিক্যাল নিয়ে আমাকে কাজ শুরু করতে হবে, ঠিক আছে? এখন এই পির ক্ষেত্রে এখন হলো দুইটা অংশ, একটা হলো লোডের অংশ, একটা হলো মোমেন্টের অংশ। লোডের ক্ষেত্রে জাস্ট লোড দেখে পিএক্স যদি এরকম ইনক্লাইন থাকে পিএক্স আর পিওয়াই নির্ণয় করবেন, আর ইনক্লাইন না থাকলে ঝামেলা নেই, ঠিক আছে? তো এখানে যেহেতু ইনক্লাইন আছে তাহলে পিএক্স আর পিওয়াই নির্ণয় করবেন। পিএক্সের ক্ষেত্রেও যে মানটা পাবেন তাকে আপনার 6টা দ্বারা ভাগ করবেন, আবার পিওয়াইয়ের ক্ষেত্রেও এই সংখ্যা দ্বারা ভাগ করবেন। এটা হলো লোডের ক্ষেত্রে আপনি পেয়ে গেছেন। কিন্তু প্রত্যেকটা এর উপর প্রত্যেকটা বোল্টের উপর কতটুকু ফোর্স আসতেছে, আমার কাজ কি প্রত্যেকটা বোল্টের উপর কতটুকু ফোর্স আছে এটা বের করা। এখন আপনার আছে একটা আছে মোমেন্ট, তা মোমেন্টের কারণে কি এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে? তো যদি আপনি মোমেন্টের কারণে মোমেন্ট ক্রিয়েট হওয়ার পর সেখান থেকে যেহেতু ইসেন্ট্রিসিটি আছে সেখান থেকে কিন্তু আপনি একটা মোমেন্টের কারণে বেন্ডিং স্ট্রেস পাবেন, বেন্ডিং স্ট্রেস পাবেন। সেই স্ট্রেস থেকে যেহেতু আপনি আগে একটা বোল্টের জন্য ফোর্স ক্যালকুলেশন করে রেখেছিলেন, তাহলে সেখান থেকে কি আপনার স্ট্রেস থেকে আবার ফোর্সে নিতে হবে, কারণ আপনি একটা বোল্টের জন্য একবার পাচ্ছেন ফোর্স, আরেকবার পাচ্ছেন হলো স্ট্রেস, তাহলে তো হলো না, তাই না? তাহলে আপনাকে কী করতে হবে, দুইটাকে হয় স্ট্রেসে নিতে হবে না দুইটাকে ফোর্সে নিতে হবে। এই জন্য পরের যে বেন্ডিং স্ট্রেস পেয়েছিলেন সেটাকে ফোর্সে কনভার্ট করা হয়েছে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এই যে বেন্ডিং স্ট্রেস তাকে এরিয়া দ্বারা গুণ করে ফোর্সে কনভার্ট করার পর আমরা এরকম একটা ফোর্স পেলাম এইখানে, ওকে? তো এই হলো আমাদের মেন ফোর্স। এখন ফোর্স যদি পেয়ে যায় তাহলে ইনক্লাইন্ড যেহেতু ফোর্সটা, তাহলে আমার কী করতে হবে, দুইটা কম্পোনেন্টে ভাগ করতে হবে, একটা এক্স একটা ওয়াই। যেহেতু আমাদের এখানে ইনক্লাইন্ড ফোর্সের কারণে এখানেও দুইটা অংশ আমাদের কম্পোনেন্টে ভাগ হয়ে গেছে। এখন দুইটা জিনিসই এক্স এবং ওয়াই দুইটা অংশে ভাগ হয়ে গেছে, ওকে? মানে এই যে আপনি যে একটা বোল্টের উপর ফোর্স আসতেছে, একটা বোল্ট যদি আমি ধরুন, এই বোল্টের উপর আমি এক্সের ক্ষেত্রে ফোর্স হিসেবে করবো, ওয়াইয়ের ক্ষেত্রে ফোর্স, পরবর্তীতে আমি তার রেজাল্টেন্ট বের করে দেবো, ওকে? আমরা রেজাল্টেন্ট বের করার সূত্র কিন্তু জানি। তো এরকম আর কি। তো এইখানেও আমরা এক্স এ আর ওয়াই, আর এখানে যে অ্যাঙ্গেল হবে এইখানেও ঠিক সেই অ্যাঙ্গেল হবে, সেই হিসাবে আমি পিএম এক্স এবং পিএম ওয়াই বের করে নিতে পারি। যেহেতু ওয়াই আর এক্স জানা আছে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমরা এইখানের মানগুলো বের করে নিতে পারি। সেভাবে আমরা পিএম এক্স আর পিএম ওয়াই বের করব। বের করার পর আমরা এই যে এখানে যে দুইটা মান পিসি এক্স পিএম এক্সের সাথে সম্পর্ক, পিসি ওয়াইয়ের সাথে পিএম ওয়াইয়ের সম্পর্ক, ঠিক আছে? এরপরে আমরা বাদবাকি কাজ করব। আমরা দেখাই এরপরে আপনাদেরকে কীভাবে করতে হবে। এই যে দেখুন এখানে আমরা এই যে যেটা দেখাইছি সেটার পর শেয়ার ফোর্স নির্ণয় করা হয়েছে, ঠিক আছে? ফোর্স নির্ণয় করা হলো, টু কম্পোনেন্ট এই যে বের করে নিল, কম্পোনেন্টগুলো বের করে নিচ্ছে, ঠিক আছে? পিএমও এর কম্পোনেন্টগুলো বের করে নিচ্ছে, ওকে? এরপর আমরা কি করব, এই যে সামেশন অফ পিএক্স সামেশন অফ পিওয়াই, মানে কোনো একটা বোল্টের উপর একটা হলো যে ফোর্সের কারণে আসলো, একটা হলো মোমেন্টের কারণে আসলো, দুইটা যোগ করলাম, ঠিক আছে? ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই। এবার যে কোনো একটা বোল্টের ক্ষেত্রে টোটাল কত, টোটাল হলো কি, আমরা তো এটা আগে থেকে রেজাল্টেন্ট বের করার সূত্র তো জানি, সামেশন অফ পিএক্স আর সামেশন অফ পিওয়াই আন্ডার রুট করে দিলে হয়ে গেল, ঠিক আছে? দেখুন খুব সিম্পল একটা বিষয়, শুধু বুঝতে হবে, একটু মাথার মধ্যে ঢোকাইতে হবে যে আসলে বিষয়টা কী ঘটতেছে। খুব সিম্পল, বেন্ডিং স্ট্রেস ছিল তাকে ফোর্সে কনভার্ট করছি, আর আগেরটা তো ফোর্স ডিরেক্টলি আছে আর ক্রিটিক্যাল কন্ডিশনটাকে বিবেচনা করব, ক্রিটিক্যাল কোনটা সেটা নিয়ে কাজ করব।
এখন এইখানে এই টোটাল কাজটা কিন্তু আপনারা যখন অঙ্কে যাবেন করা লাগবে না। হ্যাঁ, আপনাকে কোন কোন কাজটা করতে হবে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই ওয়াইটা আর এই এক্সটা নিয়ে। এই এক্স আর ওয়াই কার খেয়াল করবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন কার মধ্যে বসাচ্ছেন আপনি। এই যে পিএমএক্স এর সূত্রগুলো দেখে নেন, আমরা কিন্তু পরে অঙ্ক দেখাবো, দেখবেন পিএমএক্স এর সূত্র কি, এম ওয়াই বাই সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, পিএম ওয়াই ইজ ইকুয়াল সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? তো এখন আপনি যদি এখন চিন্তা করেন যে এখানে যে ওয়াই আর এখানে এক্স, এটা কার? এটা হলো আপনি যে বোল্ট নিয়ে কাজ করতেছেন, যে বোল্টটা ক্রিটিক্যাল তার ওয়াই আর এক্স হতে পারছে। মানে আসলে বিষয়টা হচ্ছে যে পিএমএক্স আর পিএমওয়াই যে কোনো বোল্টের ডিস্টেন্স, যার পিএমএক্স ওয়াই নির্ণয় করছেন তার ডিস্টেন্স। ওকে, এখন যেহেতু আমরা সবসময় ক্রিটিক্যাল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্রিটিক্যালের ওয়াই আর এক্সের মান বসাবো। মানে ক্রিটিক্যালের ওয়াই এক্স আর কোত্থেকে ওয়াই আর এক্স এটা বুঝতে হবে আগে। এটা হলো আপনার এই যে সিজি ডিস্টেন্স থেকে, এইখানে আপনি একটা সিজি ডিস্টেন্স বের করুন, তা থেকে এই বোল্টটা কতটুকু এক্সের দিকে আছে এদিকে আর কতটুকু ওয়াইয়ের দিকে আছে, মানে এর এইখান থেকে এর স্থানাঙ্ক, সেটা হলো এক্স আর ওয়াই। ওকে, এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে। অবশ্যই এই সূত্রটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সামনে অঙ্কগুলো খুবই সহজ, সিম্পল। এবার আসলে একটা ম্যাথ কীভাবে সলভ করতে হয় সেটা দেখার চেষ্টা করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ম্যাথ ভালো করে বুঝলে সবগুলো আপনারা পারবেন। ঠিক আছে, স্টেপ নাম্বার 1, এক্স বার ওয়াই বার বের করে নিব আমরা। ওকে, এখন দেখুন এই অঙ্কটা দেখে খেয়াল করুন, এই অঙ্কটা সিমেট্রিক অঙ্ক। দেখুন থোড়াটা এদিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি এভাবে দেওয়া আছে, আর এদিকে বোঝা যাচ্ছে যে এটা হলো সিমেট্রিক অংশ। ওকে, তার মানে কি আমার এই পাশে এবং এই পাশে সেম অবস্থায় আছে, সে মানে মাঝামাঝি কন্ডিশন দিয়ে যাচ্ছে সে। ঠিক আছে, তো আমরা সেক্ষেত্রে আমরা এটার এদিকে বের করলে শুধু ওয়াই বারটা বের করলেই হচ্ছে, কারণ এক্স বারের ক্ষেত্রে প্রবলেম নেই, দুইটা যেহেতু মাঝখান থেকে সেম ডিস্টেন্সে আছে, এক্স বার প্রবলেম নেই, কিন্তু ওয়াই বারের সমস্যা। মানে এখান থেকে এই বোল্টের সেন্টার থেকে বোঝা যাচ্ছে যে তার সিজি কোথায় আছে। তো এইভাবে আমরা এক্স বার ওয়াই বার বের করবো। এবার হলো ক্রিটিক্যাল বোল্টকে থিঙ্কিং করব, ক্রিটিক্যাল বোল্টকে আইডেন্টিফাই করব। ঠিক আছে, এরপরে যদি ইনক্লাইন্ড থাকে তাহলে অবশ্যই পি এক্স পি ওয়াই দুইটা অংশ ভাগ করে নিব। ঠিক আছে, এই তিনটা কথা হলো একদম ইনিশিয়াল পর্যায়ের কথা। ঠিক আছে, তো আমরা সেটা করি। প্রথম হলো এক্স বার ওয়াই বার নিয়ে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, লোডটা আছে, ওয়াই বারটা বের করে নিলাম। ওয়াই বারটা কীভাবে বের করব, সবসময়ের জন্য আমরা জানি যে এই যে বোল্টের একদম মিডল থেকে চিন্তা করব, সেন্টার থেকে। ঠিক আছে, দেখব এই বোল্ট কয়টা, এখানে দুইটা, এই বোল্ট দুইটা তো জিরোতে আছে, আর এই বোল্ট দুইটা কত, এখান থেকে কত ডিস্টেন্সে আছে, 5 ডিস্টেন্সে আছে। এই বোল্ট দুইটা এখান থেকে কত ডিস্টেন্সে আছে, 5 আর 3 8 ডিস্টেন্সে আছে। এই বোল্ট দুইটা এখান থেকে 8 আর 3 11তে আছে। দেখুন 2 × 0 2 × 5 2 × 8 2 × 11, আর টোটাল বোল্ট হচ্ছে 8টা, 8 দ্বারা ভাগ করছেন তাহলে 6 ইঞ্চি। মানে এখান থেকে সিজি হলো এই যে এখান থেকে হলো 6 ইঞ্চি। ওকে, ওয়াই বার। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এক্স বারটা তাহলে কত, যেহেতু এখান থেকে টোটালটা 5.5, তার বোঝা যাচ্ছে যে এখান থেকে আমার এক্স বার আছে হলো 2.75। তাহলে এক্স বার ওয়াই বাই এক্স বার পেলাম হলো 2.75 ইঞ্চি। ওকে, এই দুইটা জিনিস শেষ। এবার ক্রিটিক্যাল বোল্টটার থিঙ্কিং করব। লোডটা এইভাবে আসছে, এভাবে রিয়াকশন দিচ্ছে, 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 এভাবে রিয়াকশন দিচ্ছে। ওকে, এরপরে যখন আপনি মোমেন্ট আবার এরকম নেবেন, ঠিক আছে, তখন আবার কি করবে, প্রত্যেকটা আবার এই লোড এ দিবে এইভাবে, এখান থেকে এরকম। দেখুন দুইটা কিন্তু একই দিকে চলে যাচ্ছে হিসেবে, এই দুইটা এখানে কিন্তু সেরকম হচ্ছে না। একটা দিচ্ছে হলো ধরুন এরকম, আরেকটা কিন্তু এখান থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি দেখবেন যে এটা এরকম হয়ে যাবে, মানে এদিকে একটু কাজ হবে, কিন্তু এটা কিন্তু একেবারে একদম মোটামুটি একদম ডিরেক্টলি একদম স্ট্রেট মনে হচ্ছে যে একবারে এর সাথে, মানে এটা সব থেকে অড কন্ডিশনে আছে। বুঝতে পারছি, এইভাবে আপনাকে থিঙ্কিং করতে হবে। আবার যদি আপনি এটার ক্ষেত্রে চিন্তা করেন, এটা এরকম ঠিক আছে, বাট যদি পারপেন্ডিকুলার এখান থেকে টানেন তো দেখবেন যে বাকিটা হলো আপনার এই যে আপনার যখন বিপরীতের দিকে চিন্তা করবেন তখন দেখবেন যে এটা এরকম আসতেছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু উল্টে গেল আরও। ঠিক আছে, এটা আলটিমেটলি দেখবেন যে মিনিমাইজ হয়ে যাচ্ছে, মানে এটা আরও সেফ জোনে যাচ্ছে, এইভাবে চিন্তা করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি ক্রিটিক্যালটাকে আইডেন্টিফাই করবো। এটা ক্রিটিক্যাল ধরে নিলাম, তাহলে এইটাকে আমরা চেক দিব। ইচ্ছা করলে আমরা সবগুলো চেক দিয়ে দেখতে পারতাম,
কিন্তু আমরা বুঝতে পারতেছি আগে থেকেই যে এটাই আমার ক্রিটিক্যাল হবে, আর এটা করলে আমার জন্য কম সময়ে শর্ট টাইমে অ্যান্সারটা করতে পারবো। ঠিক আছে, তো এটা করব, তার জন্য ক্রিটিক্যালটা তাহলে সিলেক্ট হয়ে গেল। এবার তার 3 নম্বর অপশন হলো এই 50-এর 2টা অংশ ভাগ করা, একটা হলো এটা আর একটা হলো এটা, পিএক্স আর পিওয়াই। এই যে 50-এর পিএক্স আর পিওয়াইটাকে বের করে নিলাম। ঠিক আছে, পিএক্স আর পিওয়াই বের করলাম। আচ্ছা, পিএক্স আর পিওয়াই যখন বের করা হয়ে গেল তখন আমাদের কাজ কি? তখন আমাদের কাজ হলো আমরা যেটা করব এরপর হলো মোমেন্টের ক্ষেত্রে যাব। ঠিক আছে, মোমেন্টের ক্ষেত্রে আমার কি আসবে? ওকে, মোমেন্ট এবার আমরা বের করে নিই যে এই পয়েন্টে মোমেন্ট কত। তো মোমেন্টের ক্ষেত্রে খুব সহজ সিম্পল হিসাব, যে আমার এখানে কি কি ফোর্স আছে সেটা আমাকে আগে বুঝতে হবে। ফোর্স আছে আমার 2টা, একটা হলো এই ফোর্স আর একটা হলো এই ফোর্স। তাহলে আমরা দেখি এই ফোর্সটা এইখান দিয়ে চলে গেল আর এই ফোর্সটা এইখান দিয়ে চলে গেল। এই ফোর্সটা এখান দিয়ে গেলে 12, আর এদিক থেকে সেন্টারে আসতে গেলে সিজি তো এখানে আসছিল 2.75, তাহলে 12 + 2.75। আর এদিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার এখান থেকে একেবারে এই যেখানে তো সিজি, তাহলে সিজি থেকে উপরেরটুকু কতটুকু আছে সেটা আমরা হিসাব করব, বাদ বাকিটুকু যোগ করে দেবো, 8 ইঞ্চি মোটামুটি আসবে। এটা দেখবেন, হিসাব করে দেখবেন 8ই আসবে। তো এটা করলাম, এখান থেকে মোমেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, তো মোমেন্ট আমরা নিয়ে নিলাম। এখন মোমেন্ট যদি পেয়ে যায়, আমার কাজ হলো এইটা নিয়ে কাজ করব। তাহলে পিএমএক্স আর পিএমওয়াই নির্ণয় করতে হবে আমাকে। তাই আমি কী করব, মোমেন্ট ইন্টু হলো ওয়াই, এখানে ওয়াই ডিস্টেন্স, এখানে ওয়াই ডিস্টেন্স কত 6 ইঞ্চি, আর এখানে এই পয়েন্টের এক্স কত 2.5 ইঞ্চি, 2.5 লিখলাম। এই যে দেখুন উপরের অংশ কিন্তু হয়ে গেল, থাকলো নিচের অংশ সামেশন অফ এক্স স্কোয়ার সামেশন অফ ওয়াই স্কোয়ার। এখন আমরা সামেশন অফ এক্স স্কোয়ার আর সামেশন অফ ওয়াই স্কোয়ার কীভাবে নির্ণয় করি? এটা কিন্তু সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ ওয়াই স্কোয়ার, নট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে হলো যে এই প্লাস থেকে যতগুলো আপনার বোল্ট আছে সবগুলোর সাম, ঠিক আছে, সবগুলোর ডিস্টেন্সের সাম। তার মানে এই কান থেকে প্রত্যেকটা পয়েন্টের, প্রত্যেকটা বোল্টের যে আপনার স্থানাঙ্ক আছে এক্স এবং ওয়াইয়ের দিকে, এই তারগুলো যোগ করতে হবে। সহজ জিনিস, একেবারে সহজ বাংলা ভাষায় প্রত্যেকটার স্থানাঙ্ক যোগ করতে হবে। তো এখন আমি যদি এখান থেকে এইটার কথা চিন্তা করি, এটা কত ডিস্টেন্স আছে এক্সের দিকে, কত এদিকে এক্স, এখন আপনি যদি খেয়াল করেন যেহেতু সিমেট্রিক, তাহলে এই চারটা এবং এই চারটা সেম ডিস্টেন্স আছে। তাহলে আমি বলতে পারি যে এক্সের ক্ষেত্রে আমার ঝামেলা কম। টোটাল 8টা হলো 2.75 স্কোয়ারে আছে এক্স স্কোয়ার, বুঝতে পারছি? 8টা টোটাল, কয়টা? 8টা, এবং সেটা 2.75 স্কোয়ার এক্স স্কোয়ার। আর ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে যেটা করবো সেটা হলো এবার প্রত্যেকটা দেখবো যে কত ডিস্টেন্স, যেমন এটা যতটুকু, এইগুলো যতটুকু ডিস্টেন্স আছে এগুলো তার থেকে কম, এগুলো একটু এরকম করে। তো সেরকম করে আমরা হিসাব করে দেখবো যে একটা হলো 1 স্কোয়ারে আছে, ঠিক আছে, আর একটা হলো 5 স্কোয়ার, একটা হলো 1 স্কোয়ার, এটা 6, এবং এটা হলো 6-এ আছে, ঠিক আছে, হ্যাঁ, আরেকটা হলো 2-তে আছে। হ্যাঁ, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। ওকে, এটা 1-এ আছে, তাহলে এটা কততে আছে, এটা 2-তে, এরকম করে পর্যায়ক্রমে দেখে আপনি যোগ করে জাস্ট দেখে এখান থেকে এতটুকু কত এইভাবে যোগ করে আপনি দেখবেন কত। এটা করবেন, এটা করে এই মানটা এখন বসাবেন, বসানোর পর আপনি এই 2টা মান পেয়ে যাবেন। ঠিক আছে, এই 2টা মান যখন পেয়ে যাবেন তখন আপনি কি পেলেন, আপনি হলো এইখানে যে মোমেন্ট হয়েছিল, এই যে মোমেন্ট, এই মোমেন্টের কারণে আপনি কিন্তু এইখানে কত ফোর্স আসছে সেই ফোর্সগুলো বের করছেন। এখন আগে তো আপনার একটা হরিজেন্টাল ফোর্স, মানে এই জাস্ট ফোর্সের কারণে ছিলই, এই 2টা, এখন 2টা ফোর্স যোগ করবেন, এই 2টা ফোর্স যোগ করা হয়েছে, পরে রেজাল্টেন্ট বের করছি। তো এই যে পির মান আমরা 21.7 কিউব বের হলো, এই 21.7 কিউবের সিগনিফিকেন্সকে আমরা এখান থেকে বুঝতে পারতেছি। চলুন আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে এই 50 কিউব লোড যদি এখানে এই কানেকশনের ওপর দেওয়া হয়, এই কানেকশনের মধ্যে যতগুলো আপনার এরকম বোল্ট আছে, এই বোল্টগুলার মধ্যে থেকে এই বোল্টটা সবথেকে খারাপ কন্ডিশনে থাকবে, মানে এদিকে সবথেকে বেশি রেজিস্ট করতে হবে। খারাপ কন্ডিশন মানে কি, দেখলেন কিছুক্ষণ আগে দেখলাম যে সে ফোর্সের ক্ষেত্রে এবং মোমেন্টের ক্ষেত্রে বেশি রেজিস্ট করে, তাহলে এই সবথেকে বেশি রেজিস্ট করবে এবং তার মান হলো 21.7 কিউব। কখন? যখন 50 কিউব এখানে অ্যাপ্লাই করবেন তখন এ সবথেকে বেশি রেজিস্ট করবে। ঠিক আছে, তার মানে কি, তার মানে হলো অন্য অন্য যে বোল্টগুলো আছে এগুলো রিল্যাক্সে থাকবে, এগুলোতে এত বেশি ফোর্স আপনার রেজিস্ট করার প্রয়োজন হবে না। ওকে, তার মানে হলো এই লোডের বিপরীতে আপনাকে যদি এইখানে 21.7 কিউব ফোর্স এসে থাকে, এটা হতে পারে এখানে যদি 100 কিউব লোড অ্যাপ্লাই করতে পারতেন, এখানে দেখা যায় 40 কিউব চলে আসতো বা 45 কিউব চলে আসতো, ঠিক আছে,
তার মানে যেটা যদি 40-45 হয় বা এটা যদি এখন 21 হয়, তাহলে এটা দেখা যাচ্ছে 18, এটা 17, এটা 15, এটা 14, এটা 13, এটা 12, এটা 10। তার মানে প্রত্যেকটা বোল্ট এর থেকে কম লোড ক্যারি করে, এর থেকে কম খারাপ পর্যায়ে আছে, ঠিক আছে, মানে ভালো কন্ডিশনগুলোতে আছে, ঠিক আছে। তার মানে হলো এইটা দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। এটারও কিন্তু লোডের পার্সপেক্টে আপনি প্রত্যেকটা বোল্টে কতটুকু ফোর্স এটা বের করছেন এতক্ষণ ধরে। এখন আমরা যদি চিন্তা করি যে আমরা এটাকে ডিজাইন করবো এই কানেকশনটাকে, তাহলে আপনাকে এই কানেকশন কিন্তু বিভিন্ন মোডে ফেল করতে পারে, ঠিক আছে। হতে পারে সেটা আপনার বিয়ারিং, হতে পারে সেটা শেয়ারিং, ঠিক আছে। সব কিছুর ক্ষেত্রে কনসিডার করে আপনাকে দেখতে হবে বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে যে এই 21.7 কি কোন সিস্টেমে বা কোন ওয়েতে বা কে কতটুকু দিতে পারবে, কোনভাবে আমি এটাকে ডিজাইন করলে কতটুকু এরিয়া হিসাব করলে আমরা এইটাকে আমরা মিনিমাইজ করতে পারবো, মানে 21.7 কিপ এখান থেকে আমি পাবো, ঠিক আছে। এটাই আমরা এখন ডিজাইনের দিকে যাওয়ার চেষ্টা করব। পরবর্তী যে এক্সাম্পলটি, এখন যদি আমরা সিমিলার ওয়েতে স্যাগুর বইয়ের এক্সাম্পলটি 8.2 দেখি, তাহলে আমরা এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আর একটু ক্লিয়ার হয়ে যাব। যেমন দ্য ব্র্যাকেট কানেকশন অথবা গাসেট প্লেট কানেকশন, এই একটা ফিগারের মধ্যে দেখানো আছে। এই ফিগারটা এই যে ধরুন এরকম একটা ফিগার, এটা হলো সেই ব্র্যাকেট কানেকশন, ঠিক আছে, বা গাসেট প্লেট কানেকশন। হ্যাঁ, সেখানে আপনার মাস সাপোর্ট অ্যান্ড এক্সেন্ট্রিক লোড কনসিস্টিং অফ 9 কিপস অফ ডেড লোড অ্যান্ড 27 কিপ অফ লাইভ লোড, মানে এই যে 9 কিপস ডেড লোড, 27 লাইভ লোড, এই লোডটা এখানে চাপানো আছে, ঠিক আছে। এই যে দেখুন এই কোনায়, ঠিক আছে, চাপানো আছে। এরপর বলতেছে দ্য কানেকশন ওয়াজ ডিজাইন টু হ্যাভ 2 ভার্টিক্যাল রোস অফ 4 ভোল্ট, বাট 1 ভোল্ট ওয়াজ আপনার অমিটেড করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। আর তার ডায়ামিটার বলা আছে 7.8 ইঞ্চি। আর আপনার বলা আছে গ্রুপ এ, যাই হোক, দ্য কানেকশন অ্যাডভোকেট, এটা আপনাকে চেক দিতে হবে। আর বোল্ট থ্রেডস বলা আছে প্লেন শেয়ার, আর ইন দ্য প্লেন অফ শেয়ার ইউজ এ 36 স্টিল ফর ব্র্যাকেটকে দিয়ে 36 স্টিল। আর যে আপনার যে সেকশনটা আছে তার জন্য এই 992 স্টিল। এই দুটো স্টিলের কথা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই 36 মানে হলো আপনার মনে রাখতে অবশ্যই সেখানে কিন্তু যে আপনার রেজিস্টিং যে ক্যাপাসিটি, ঠিক আছে, সেটা কত সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়ালে রাখতে হবে। ওকে, তো যাই হোক যেটা বলতেছিলাম 58 36 স্টিলের ক্ষেত্রে হলো 58, আর এ 992-র ক্ষেত্রে হলো আপনার অবশ্যই মনে রাখতে হবে 65 কেএসআই। তো এই সেকশনের কথা বলা আছে। এই তো এইভাবে আপনাকে এখন কাজ করতে হবে। তো যেহেতু চেক দিতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই আমরা এখন একটু সলিউশনের প্রসিডিউর দেখার চেষ্টা করি। আমাদেরকে কী বলছে ডেটাগুলো সব দেওয়া আছে, আপনারা দেখলেন। ওকে, এখন আসলে আমরা সলিউশনের ক্ষেত্রে প্রথম কাজ করব, আমাদের এই যে লোড দেওয়া আছে লোডের সাপেক্ষে দেখব যে এগুলোর মধ্যে থেকে কোনটা সব থেকে খারাপ পর্যায়ে আছে, আগে যেভাবে দেখেছি, ঠিক আছে, সে সব থেকে কোনটাকে বেশি লোড নিতে হচ্ছে, হ্যাঁ, সেটা আমরা চেক দিতে হবে। আগের মতো দেখুন এক্স বার ওয়াই বার, এখানে তো সিমেট্রিক না, যেহেতু একটা এরকম সব দিকেই সিমেট্রিক না, তো ডিস্টেন্স দেখে আপনার ফিগার অনুযায়ী কিন্তু সব দেখানো হচ্ছে, সহজ জিনিস। এই যে এক্স বার ওয়াই বার বের করবেন, সামেশন সব আগের মতো সব করবেন, করে এখান থেকে আগের মতো যে পি বের করে রাখবেন, পির মান 15.23 কিপ, এটা বের করলেন। এরপরে যেটা হবে, আপনি তো লোড বের করছেন, এখন আপনাকে কী করতে হবে, ডিজাইন করতে হবে, চেক দিতে হবে যে আসলে সাফিসিয়েন্ট কিনা। এখন আমাদের কাজ হবে যে আমরা এই যে বোল্টের জন্য আমরা যে 15.23 কিপ, হ্যাঁ, আমরা লোড সে নিতে পারে, এই মানে নিতে পারবো না, এত লোড তাকে সর্বোচ্চ রেজিস্ট করতে হবে। তারপর আমরা দেখব যে এই লোডটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি কি আমাদের এই কানেকশনের মধ্যে হচ্ছে কিনা, বা আমরা এইগুলোকে সেভাবে ডিজাইন করতেছি কিনা সেটা আমরা চিন্তা করবো, ক্লিয়ার বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। এই 15.23 কিপ কোত্থেকে আসছিল, এইখান থেকে লোড দিছিলাম, যার কারণে এ সব থেকে খারাপ অবস্থায় ছিল, যার কারণে তাকে এতটুকু নিতে হচ্ছিল, ঠিক আছে। এগুলোতে আরও কম নিতে হবে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাকে এখন মিনিমাম এই যে কানেকশনটা যদি জয়েন করতে হয়, ডিজাইন করতে হয়, এই হোলগুলোকে যদি ডিজাইন করতে হয়, তাহলে অবশ্যই এই 15.23 কিপ রেখে কাজ করতে হবে। এখন আমরা এটা কীভাবে করব, এটার জন্য আমরা একটু পরে দেখাবো, তার আগে আমি এখানে একটু দেখাইনি আপনাদেরকে। সেটার জন্য দুইটা এখানে দেখতে হবে আপনাকে ফেল কী হচ্ছে, ঠিক আছে। ফেইলার ক্যারেক্টারটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি সবথেকে বেশি সেফটি ইনশিওর করতে পারবেন। ফেইলার হচ্ছে কী একটাভাবে ফেল করতে পারে, বোল্ট ফেল হতে পারে, ঠিক আছে, আরেকটা ফেল হতে পারে বেয়ারিং ফেলার হতে পারে। এখানে দুটো পসিবিলিটি আছে, একটা বোল্ট, একটা হলো বেয়ারিং। ওকে, তো বোল্টের ক্ষেত্রে কী করব, আমরা একটা বোল্ট নিব, যে কোনো একটা বোল্ট নিব, সেই বোল্টের যে স্ট্রেংথ সেটা আমরা বের করে দিব, ঠিক আছে, জাস্ট এতটুকুই, এগুলো বোল্টের কাজ।
আর যখন বেয়ারিংয়ে যাব তখন কিন্তু বেয়ারিং কিন্তু বিভিন্ন জোনে, দেখুন এ একটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ, এ একটা অংশ। ওকে, এইভাবে প্রত্যেকটা অংশের কিন্তু বেয়ারিংয়ের চেক দিতে হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার হন। আমরা এটাকে ডিজাইন করব এটা সাপেক্ষে, এটা হয় কি না এর থেকে বেশি অবশ্যই আমাদেরকে এখানে রাখতে হবে, ইনশিওর করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে কোন কোন ফেইলার ক্রাইটেরিয়া আছে। একটা হলো বোল্টে ফেইলার করতে পারে, বোল্ট ফেইলার করতে পারে যতগুলো বোল্ট, একটা হলো বেয়ারিং ফেইলার করতে পারে, ঠিক আছে। তো বোল্টে ফেইলার করলে তো প্রত্যেকটা বোল্টের হিসাব করবো আলাদা, আর যদি বেয়ারিং করে তাহলে প্রত্যেকটা বোল্টের লেয়ারে যে আমাকে কাজ করতে হবে, কারণ বেয়ারিং ওইরকম হয়। তো বোল্টের সহজ সূত্র, কিন্তু বেয়ারিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সূত্র হলো আমাদের স্ট্রেন্থের সূত্র হলো 1.2 এলসি টিএফইউ। খেয়াল করবেন 1.2 এলসি টিএফইউ। এলসি হলো যে একটা যখন আপনি কাজ করবেন, যখন কাজ করবেন তখন একেবারে টপ একদম উপর থেকে একদম ফ্রি সারফেস থেকে একেবারে এর একদম মুখোমুখি আর কি, একেবারে ফ্রি, এখান থেকে এখানে ফ্রি, কোনো সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স না, ফ্রি হলো এলসি, ফ্রি, ঠিক আছে। আর আপনারা জানেন যে বোল্টের ডায়ামিটার কিন্তু অবশ্যই যা থাকে তার থেকে কিন্তু হোলের ডায়ামিটার 1.1/6 ইঞ্চি বেশি হয়, 16 ইঞ্চি বেশি হয়। আচ্ছা, আরেকটা হলো টিএফইউ, একটা অংশ আছে টিএফইউ। এটা হলো আপনার এইখানে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে এখানে দুইটা অংশের জিনিস কিন্তু আমাদের কোশ্চেনে ডাটা দেওয়া ছিল। একটা হলো এই যে আপনার যে সেকশনের, আর একটা হলো প্লেটের। সেকশনাল প্লেটের উপর ডিপেন্ড করে যেটা মিনিমাম হবে, সেকশনাল প্লেটের ক্ষেত্রে আমাদের সূত্র আছে আলাদা, সেই সূত্র ইউজ করে আমরা দেখব যে এই দুটার মধ্যে সবথেকে মিনিমাম কোনটা। হ্যাঁ, এই দুটার মিনিমাম যেটা সেটাই হলো টিএফইউ, মানে মিনিমাম আমরা হিসাব করে দেখাবো আপনাদেরকে। সেই মিনিমামটা টিএফইউ বসানোর পর প্রত্যেকটার জন্য বিয়ারিংয়ের চেক দিব, বিয়ারিংয়ের চেক দেওয়ার পর আমরা বোল্টের চেক, বিয়ারিংয়ের চেক সব মিলিয়ে দেবো, সব থেকে কোনটা মিনিমাম সেটার সাথে এটাকে কম্পেয়ার করব। এই হলো অঙ্ক, ঠিক আছে। তো আমরা দেখি একটু তাহলে। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রথম বোল্টের ক্ষেত্রে একটা চেক দিয়ে দেবো, সেই এফএনভিউ এবি। এফএনভিউ আমাদের ওইখানে আমাদের আরেকটু বলে রাখি, আলটিমেট যদি কখনো আপনার কোনো হয় একেবারে হাই স্ট্রেন্থের হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে 120 কেএসআই হয়, ঠিক আছে। 120 কেএসআই দিয়ে আমরা চিন্তা করতেছি, 120 কেএসআইয়ের অনেক ফ্যাক্টর এখানে করা হয়। সেটা হলো একটা হলো 0.685 করা হয়, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.685, তারপর হলো 0.90, 0.80, এভাবে করে আমাদের এখানে মান আসবে 54, ঠিক আছে। তো 54 মান আপনি এখানে লিখবেন, লেখার পর এখানে এই এবির মানটা এই যে দেখতে পাচ্ছেন π/4 ডি স্কোয়ার দিয়ে এবির মানটা লিখে বলবেন। তারপর বেয়ারিং স্টেজে যাবেন, বেয়ারিং স্টেজের সূত্রের ক্ষেত্রে প্রথম যে হোলটা একেবারে এই যে এই মাথার হোলটার কথা বলতেছি, এই যে এরকম চারটার এই যে এই ডিস্টেন্সটার কথা বলতেছি আর কি, এই হোলটা। তো এই হোলটার 1.2 এলসি, এলসির ক্ষেত্রে কী হবে, এখান থেকে এই ডিস্টেন্স কত ছিল, মানে 2 ইঞ্চি, এরকম একটা মান ছিল 2 ইঞ্চি। তা থেকে আপনি কি করবেন, এই সেন্টারটা বাদ দিবেন। তো সেন্টার হলো h/2, সেটা বাদ দিলেন। এইচ হলো এই যে বের করে নিচ্ছেন 16 ইঞ্চি যোগ করে, বের করার পর সেটা বিয়োগ করে দেবেন। এবার টিএফইউ কোত্থেকে পাবেন, টিএফইউ যে প্লেট আর হলো সেকশন থেকে পাবেন। তো প্লেটের সেকশন থেকে কীভাবে পাবেন, এই যে সিম্পল 5/8 সূত্র, এটা দিয়ে এই যে হলো 58, ঠিক আছে, 58 হলো 65। ওকে, আমাদের কিন্তু কোশ্চেন্সে বলা ছিল, সেই কোশ্চেন্সের অনুযায়ী কিন্তু আমরা এটা দেখতেছি। 50 আমাদের বলা ছিল, এটার ক্ষেত্রে 36 স্টিল, এটা ছিল 36 স্টিল, আর এটা ছিল A992 স্টিল। তো চার থেকে দেখলে এই মানগুলো পাবেন। সেটা আমরা এখান থেকে বসালে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে এই মানগুলো পেয়ে যাই। এবার আমরা এই দুটোর ভিতরে সবথেকে ছোটো কোনটা, সবথেকে ছোটো হলো 29.57। তো এই দেখুন 29.57 বসানোর পর আপার লিমিটের ক্ষেত্রে হয় কি, এই মানটাকে আপার লিমিট করতে হয়। তো যার জন্য আর কি এই মানটাকে জাস্ট আপনার 2.44 ডিটিএফইউ করতে হয়। ডিটিএফইউ করলে আপনি সেখান থেকে আর কি সিমিলার, এখানে কোনো জটিলতা কিছু নাই, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আপনি করে দেখবেন, ঠিক আছে। আর এখানে কিন্তু অবশ্যই যে এফইউর মানটা, এই এফইউর মানটা যে টিএফইউ, হ্যাঁ, এই টিএফইউ একসাথে যদি আমি বলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই যে এই মানটা দিবেন, হ্যাঁ, এই মানটা আপনাকে ইউজ করতে হবে, মানে আপনার সেকশনের মানটা। তো সেখান থেকে আপনি এখান থেকে একটা মান পাবেন। তো এইভাবে একটা মান পাবেন। তারপরে আপনি আরও কিছু মান আপনি পাবেন এখানে, আপনাদেরকে একটু দেখাই। এরপরে যদি পরবর্তী হলে যান, মানে এই যে এই হলে এইখানে গেলে কী হবে, 120 এলসি। এলসির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু 3 ইঞ্চি থেকে বাদ দিবেন আর কি, দুইটা বাদ দিবেন, এই পাশে অর্ধেক এই পাশে অর্ধেক, এইভাবে বাদ দেওয়া হয়েছে।
তো এইভাবে বাদ দিয়ে আপনি এইভাবে ম্যাথটা দেখবেন, দেখার পর এখানে মানগুলো বসাবেন, সিমিলার হতে এবারে দেওয়ার পর দেখবেন এই যত আস্তে আস্তে যাচ্ছে বোঝা যাচ্ছে ততই হলো আপনার এই আর এর মান বাড়তেছে, ঠিক আছে, নিচের দিকে যত যাবে ততই বাড়বে। তো আলটিমেটলি আমি বুঝতে পারতেছি যে আগে প্রথমটা ছিল হলো যখন 54.34 এই প্রত্যেকটা হোলের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা বোল্টের ক্ষেত্রে, তারপরে এই লেয়ারে ছিল হলো আপনার 32.47 এরকম একটা, তারপর 62 মানে বাড়তেছে। তার মানে আপনার এখান থেকে যেটা মানে আপনার সব থেকে মিনিমাম, ভুল বলছি আমি, আমরা একটু হিসাবে দেখে আসি। প্রথমটা হলো 32.47, তারপর হলো 54টা, ঠিক আছে। তো আরেকটা জিনিস এখানে একটু বলতে ভুলে গেছি, সেটা হলো যখন এই মানটা, এই যে মানটা বের করুন, এটা যখন 54 এটা থেকে বড় হয় তখন 54টায় রাখতে হয়, ঠিক আছে। তো যদি আপার লিমিটটা বড় হয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে আর কি যে প্রথমটা 32, তারপর এটা, যাই সহজ কথায় বললে এর মধ্যে যে মিনিমাম সেটা নিতে হবে আপনাকে। তো মিনিমামটা নিলেন 32.47, এবার এই যে যেটা বের করছিলেন তার সাথে কম্পেয়ার করে দেখবেন। আর আরেকটা কাজ হলো এটার সেফটি ইনশিওর করার জন্য আপনি যেহেতু শেয়ার স্ট্রেংথ দুই ইয়েটা কাটবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা দুই দ্বারা ভাগ করলেন, ভাগ করার পর এই মানটা পেলেন এবং এটা থেকে বড় আসে, তো ইটস ওকে, ঠিক আছে। এইভাবে আপনি একটা সুন্দরভাবে চেক দিয়ে অঙ্কটা সলভ করে দেবেন। তো এই ছিল মোটরের প্রফেশনাল, কীভাবে আপনি কাজ করবেন, কীভাবে স্ট্রেংথ বের করবেন, কানেকশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা। সবশেষে দেখেন একটা ওয়েল্ডিংয়ের অঙ্ক দেখা যাচ্ছে। ওয়েল্ডিংয়ের কনসেপ্ট আর ওই কনসেপ্ট অনেকটা একই, সেম জিনিস, কোনো ডিফারেন্স নেই তেমন। এই যে এখানে ফোর্স ক্রিয়েট করতে হচ্ছে, একই ফোর্স। এখানে যেটা কনসেপ্টটা হলো, এখানে হলো আগে যেমন বোল্ট ছিল এরকম, ঠিক আছে, আপনি চিন্তা করুন ওয়েল্ডিংয়ের 4 কোণে 4টা এরকম বোল্ট আছে, বুঝতে পারছি, এই হলো কনসেপ্ট। তাহলে বোল্ট 4টা থাকা মানে কি, এইখানে আপনার ওইভাবে ফোর্স, এইখানে ফোর্স, এখানে ফোর্স, এইভাবে ফোর্স কাজ করবে। আর আপনি দেখবেন যে যখন আপনি এই ওয়েল্ডিংয়ের একটা সিজি ডিস্টেন্স বের করবেন, তখন দেখবেন যে এখান থেকে পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার, এখান থেকে পারপেন্ডিকুলার, দেখবেন যে কোনটা সব থেকে খারাপ পর্যায়ে আছে, ঠিক আছে। সেটা অনুযায়ী আপনি এইভাবে কোন এজটাকে খারাপ পর্যায়ে আছে সেই এজটাকে আইডেন্টিফাই, এখানে আগে ছিল বোল্ট আর এখানে হলো এজ, এতটুকু এইভাবে ওয়েল্ডিং করছেন আপনি, ওকে। তো এইভাবে আপনি মোটামুটি আর এইখানে যদি বলা হয় যে আপনার এক্সের দিকে কত, ওয়াই দিকে এক সিমিলার হয়তো আপনাকে এখানে করতে হবে, এখানে কোনো ডিফারেন্স নেই। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো একটা মেথড আপনি ইউজ করতে পারেন। তো এখানে দেখেন সেটাই করা হয়েছে, হ্যাঁ, যে লোডটা, সেই লোডটাকে আপনার সুন্দর করে কতটুকু ডিস্টেন্স আছে, হ্যাঁ, এদিকে দেখুন এদিকে 8, এদিকে 12, এদিকে 8, দেখুন 8, 12, 8, এটা দ্বারা ভাগ দিয়ে এই যে আপনার বের করে নিছে, ডাইরেক্ট শেয়ারিং স্টেজ যেটা সেটা। এরপর হলো ক্রিটিক্যাল লোকেশনটা বের করছে, বের করার পরে যে আপনার এই আগের মতো সব কিছু করছে। এখানে হলো এই আপনার এই জি এর মানটা বের করা হয়, ঠিক আছে, জি এর মানটা বের করা হয়, যেহেতু আপনার ওইখানে হলো মনে রাখবেন যে আগে ছিল ফোর্স, পার্থক্য একটু আছে, সেটা হলো আগে ছিল কি ফোর্স, আর এখানে হলো আপনি কী বের করছেন, স্ট্রেস বের করছেন, ওকে। যেহেতু স্ট্রেস বের করছেন আপনি আর আগে ছিল হলো ফোর্স, তো দ্যাটস ওয়াই, কারণ এটা হলো আপনার, এটা তো বুঝতেই পারতেছেন, এটা তো আর বোল্টের মতন না, এটা হলো একটা পুরুত্ব আছে, দ্যাটস ওয়াই এটা এরকম আর কি এরিয়া দ্বারা ভাগ করা হয়েছে। তো এই কারণে এখানে যেহেতু আপনি স্ট্রেস বের করছেন এই ফোর্সের কারণে, পরবর্তীতে যখন মোমেন্টের কারণে বের করবেন তখন আপনি বেন্ডিং স্ট্রেস বের করবেন। আগে যেমন বেন্ডিং থেকে ফোর্সে কনভার্ট করা লাগতো, এখন আর সেটা লাগে নাই, এই জন্য আলটিমেটলি এখানে যে দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো এই জায়গাটা করে দেখুন এফ বি বের করা হয়েছে, আলটিমেটলি যে এক্স আর ওয়াইয়ের ইয়ে করে সাম করে, এই জন্য আর কি যে এর মানটাই যে আই এক্স আই এ ওয়াই যে বের করছে দেখেন দুইটা যোগ করে, ঠিক আছে। এইভাবে আপনি কাজ করবেন। তো এরপর আপনি ডিজাইন করতে যদি বলা হয়, আপনি রাফসারের ক্ষেত্রে এর ক্ষেত্রে ডিজাইন, যে কোনো কিছুর ক্ষেত্রে ডিজাইন করতে পারেন, ডেটা দেওয়া থাকবে সেই ডেটা অনুযায়ী আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। তো এই কনসেপ্ট দেখুন পার্থক্য কিন্তু খুব বেশি না, একেবারে আগের মতোই, আগে যেমন ফোর্স ছিল আর এখানে শুধু স্টেজ চলে আসলো, এতটুকুই। আর এজগুলোকে আপনি চিন্তা করবেন, এইভাবে আপনি ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে অঙ্কটিকে খুব সহজেই সলভ করতে পারবেন। সবশেষে দেখুন ওয়েল্ডের সাইজও বের করে দেওয়া হয়েছে, তো এখানে ডেটাগুলো কোশ্চেন্সে দেওয়া আছে, সেই দেওয়া অনুযায়ী আমাকে এখানে করা হয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই আজকের এই যে আপনাদের সাথে যে আপনার যে কানেকশন নিয়ে কথা বললাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেকচার। তো বেসিক বিষয়গুলো সহ আমি কতগুলো 3টা ম্যাথ দেখানোর চেষ্টা করছি। বেসিক্যালি এই জিনিসগুলো জানলেই আপনি এসেন্ট্রিসিটির ক্ষেত্রে যে কোনো এসেন্ট্রি যদি হয়ে থাকে কোনো জায়গায়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সহজেই এইভাবে অঙ্কগুলোকে সলভ করতে পারবেন। তো সবশেষে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো প্রাইং অ্যাকশান, প্রাইম ফোর্সটা কি এটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা ফিগার দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো একটা ধরুন একটা
কানেকশন। তো এটা টি ধরুন। তো এখানে যেটা হয়, এখানে আপনার একটা বোল্ট করা আছে, এখানে একটা বোল্ট করা আছে। ওকে, তো যখন আপনি এখানে টান দিবেন তখন কি ঘটবে? তখন টান দিলে আপনি একটু বাস্তব প্র্যাকটিক্যালি দেখবেন, এভাবে টান দিলে হয় কি, এখানে নিচ থেকে এরকম উঠে আসে। মানে এইখানে বোল্টগুলো আপনার এভাবে বেঁকে যায়, এখানে বোল্টগুলো এরকম বেঁকে যায় এবং নিচ থেকে এইখানে একটা শূন্য অবস্থার সৃষ্টি হয়, ফাঁকা হয়ে যায়, ঠিক আছে, হোলের সৃষ্টি হয় এখানে একটা। তো এই যে একটা অবস্থা ঘটলো, এখানে কি হচ্ছে, এখানে একটা ফোর্স দিলেন, ফোর্সের কারণে দেখুন এইখানে চেপে বসে আছে, এখানে চেপে বসে আছে, অথচ আপনার এইখানে শূন্য উঠে আসে। কিন্তু হওয়ার কথা ছিল কি, আপনি যদি টান দেন, টান দিলে কি হওয়ার কথা ছিল, এখানে আপনার এরকম উঠে আসার কথা ছিল না। কিন্তু এই মেম্বারগুলো হয় কি, যথেষ্ট ফ্লেক্সিবিলিটি থাকে। ফ্লেক্সিবিলিটি থাকার কারণে আপনি যখন টান দেন না, তখন আসলে এই জায়গাটা ইফেক্টটা পড়ে, ডিরেক্টলি যে এই ইফেক্টটা পড়ে, ঠিক আছে। এই যে এরকমই বলতে চাই, ইন মোস্ট কানেকশন ইন হুইচ ফ্যাসনার্স আর সাবজেক্টেড টু টেনশন ফোর্সেস। এই যে সাবজেক্ট যখন টেনশন ফোর্সেস সাবজেক্ট হয়, দ্য ফ্লেক্সিবিলিটি অফ দ্য কানেক্টেড পার্টস ক্যান লিডস টু ডিফরমেশন। এই যে ফ্লেক্সিবিলিটির কারণে এরকম ডিফরমেশন হয়, ঠিক আছে, এরকম ডিফরমেশন হয়। দ্যাট ইনক্রিজ দ্য টেনশন অ্যাপ্লাইড টু দ্য ফ্যাশনার্স, দ্য অ্যাডিশনাল টেনশন ইজ কল্ড প্রাইং ফোর্স। এই অ্যাডিশনাল যে টেনশনটা, এটাকে প্রাইং ফোর্স বলে। আমি একটু দেখাই বিষয়টা, এতটুকু তো বুঝলেন বিষয়টা কী ঘটতেছে, ঠিক আছে। এরপর প্রাইং ফোর্সটা নিয়ে একটু বলি। এটা হলো এই যে যখন এরকম ঘটতেছে না, এরকম যখন উল্টে যায়, তখন এইখানে আপনার এরকম এক্সট্রা একটা ফোর্স কাজ করে, ঠিক আছে। তার আলটিমেটে যেটা হয় সেটা হলো যে টোটাল যে ফোর্সটা, যে কোনো একটা বোল্টে, আমি যদি একটা বোল্টের কথা বলি, ঠিক আছে, এই বোল্টটা কি, বোল্টটাকে নিচের দিকে এরকম টানবে, তাই তো কথা, বোল্টটা তো নিচের দিকে টানবে, আর আপনি টানতেছেন টি দেন এখানে, তাহলে আলটিমেটে যেটা হয় সেটা হলো যে এই টি ফোর্সের সাথে আরও একটা প্রাইং ফোর্স আপনার যুক্ত হয়, যে কোনো একটা বোল্টের ক্ষেত্রে সেটা আরও যুক্ত হয়। তার মানে কি, আলটিমেটে আপনি যদি এখন চিন্তা করেন যে এই অংশটা ডিজাইন করেন শুধুমাত্র টির জন্য, যে আমি টিতে টানবো তাহলে বোল্ট কতটুকু দেব, তাহলে কিন্তু আপনার এই স্ট্রাকচারটা ফেল করবে। সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে এই টির সাথে আরও একটা প্রাইং ফোর্স থাকবে, সেইটা যোগ করে আপনাকে ডিজাইন করতে, তার মানে আলটিমেট টোটাল ফোর্স ইন বোল্ট, এইটাই হলো মেন মেকানিজম। আসলে এই কথাটা বোঝানোর জন্য এই প্রাইং ফোর্সের কনসেপ্টটা নিয়ে আসা, যে আপনি যখন টির উপর ফোর্স অ্যাপ্লাই করবেন তখন এটা এরকম শূন্য অবস্থা সৃষ্টি হবে। আলটিমেটে যেটা হয় যে আপনার এই ফোর্সটা, আপনি যখন এই বোল্টটাকে ডিজাইন করবেন তখন আপনাকে মনে রাখতে হবে টি প্লাস কিউ ফোর্সে আপনাকে ডিজাইন করতে হবে। আলটিমেটলি আমি বলতে চাচ্ছি যে বিসি মানটা যেটা হবে সেটা হলো, আমি যদি টির অর্ধেকই নেয় তাহলে সেইভাবে আপনি মোটামুটি টি/2 চিন্তা করতে পারো, অথবা টি, মানে আমি বোঝানোর জন্য জাস্ট সিম্পল কথা বলতেছি, টি প্লাস এই যে আপনার ধরুন কিউ, ঠিক আছে। এইভাবে আপনাকে মনে রাখতে হবে যে এখানে একটা প্রাইম ফোর্স আসবে, সেটা সহ আপনাকে ডিজাইন করতে হবে। তো এই জন্য টোটাল ফোর্স ইন বোল্ট, যে কোনো বোল্টের ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স আর হলো প্রাইম ফোর্স, হ্যাঁ, এই দুটো যোগ করে আপনি কাজ করবেন। তো এই হলো কনসেপ্ট। তো আশা করি বুঝতে পারছেন প্রাইম ফোর্স বিষয়টা কি। আজকে একটু লেন্দি আলোচনা ছিল, অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করছি, সাথে কিন্তু আমরা যে বেসিক যে আপনার কানেকশনের যে বেসিক বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। আশা করি সবগুলো বিষয় বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলতে উঠলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।